Helping Hand Trust. Bengal Group, we meet your career. Love Leisure Hair and Skin Spa Salon, completely treatment with salon for ladies. Koriha Dovelet. Orient Best Solutions Private Limited. Pets are smart, we are smarter. Amelia, the taste you love. Calcutta Leather Complex Tanners Associations. We care for the environment. নির্বাচন, চিন্তাধারা, রাজনীতি, সাফল্য ও ব্যর্থতা, পক্ষ বিপক্ষ, মতবিরোধ, চিন্তাধারা, স্বাধীনতা, গণমাধ্যম, আসন ও অবস্থান, এই সব কিছু নিয়ে থাকছে ডিবেট বেঙ্গল। দেখতে হলে চোখ রাখুন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার ঠিক রাত ৮টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভিতে। নমস্কার, ডিবেট বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন আমরা একে একে তাকে পরিচয় করে নেব। আমাদের সাথে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এক্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড টিএমসি লিডার। এছাড়া রয়েছেন জগন্নাথ সরকার, এমপি রানাঘাট থেকে। এছাড়া রয়েছেন কৌস্তব বাগচি, কংগ্রেস এবং লয়ার। আর রয়েছেন আমাদের সাথে সুকুমার মুখার্জি, এক্স মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিপিআই লিডার। সবাইকে আজকে আমাদের এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয় রয়েছে এই যে করোনা পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতে যেভাবে আমরা দেখলাম যে কালকে রাম জন্মভূমি ভূমি পুজো হয়ে গেল এবং সেই ভূমি পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তুমুল সংঘাত তৃণমূল এবং বিজেপির মধ্যে আমরা দেখলাম। জগন্নাথ বাবু, আপনি একজন এমপি এবং রানাঘাটের বিশিষ্ট ব্যক্তি, আমি আপনাকে জানতে চাইবো এইরকম মানে এরকম জিনিস আমাদের রাজ্যের মধ্যে ঘটনাটা আপনি কি চোখে দেখছেন, যেখানে রাম পুজো হচ্ছে এবং সেখানে দেখছি লকডাউন চলছে এবং তার মাঝখানে পুলিশই বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করা হচ্ছে। আপনি এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলেন। বিষয়টা হচ্ছে রাম যার অস্তিত্ব, রাম ধর্মীয় ব্যক্তি, রাম আজকে সামাজিক সর্বস্তরে এবং জাতীয় পক্ষের এমন একজন ব্যক্তিত্ব যাকে সমাজ। জগন্নাথ বাবু, আপনি একটু জোরে বলবেন, আপনার কথাটা শোনা যাচ্ছে না। জগন্নাথ বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আমার কথা ফিডব্যাক পাচ্ছি, প্লিজ যারা ওখানে আছেন একটু দেখবেন আমার কথা আমি শুনতে। ঠিক, হ্যালো, আবার অফ হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন জগন্নাথ বাবু? হ্যাঁ, এইবার শুনতে পাচ্ছি। আমি আমার কথা শুনতে পাচ্ছি, আবার মাঝে মাঝে অফ হচ্ছে। শুনতে পাচ্ছেন জগন্নাথ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আমার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে। আমি আমার আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। প্লিজ একটু চেক করবেন। আমি আমার কথা শুনতে পাচ্ছি, এখানে একটু প্লিজ চেক করবেন। ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন, কিন্তু আমি আমার কথা ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ জগন্নাথ বাবু, নমস্কার। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি শুরু করুন। নমস্কার। রাম এমন একজন ব্যক্তিত্ব, তাকে ধর্মীয় ক্ষেত্রে যেমন মানুষ পুজো করে, কিন্তু সামাজিক ক্ষেত্রে ভারতবর্ষের সমস্ত ভাষা, সমস্ত বর্ণের মানুষের মধ্যে তার প্রভাব রয়েছে। সে সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তাই তিনি হচ্ছেন সামাজিক একজন ব্যক্তিত্ব বটে। রাজা হিসাবেও তার যে কালচার, তিনি যা দিশা সমাজকে দিয়ে গেছেন, সেটাকে কেউ অস্বীকার করতে পারে না। তাই শুধু রাম ধর্মীয় ব্যক্তিত্ব নয়, রাজনীতির ব্যক্তিত্ব বটে, কারণ তিনি রাজা ছিলেন। আর তাকে অনুসরণ করেই দেখানো পথে কংগ্রেস
কংগ্রেসের মহাত্মা গান্ধী রাজত্ব চেয়েছিলেন এবং সংবিধানেও তার ছবি আছে। তবুও দেখা গেছে রাজনৈতিক কারণে কিছু মানুষকে তুষ্টিকরণের জন্য রামকে শুধু ধর্মীয় পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছিল। রামকে জড়ানো মানে রাজনীতিতে যাবে না, এইরকমই কথাবার্তা ছিল। এবং বিরোধী দল সব এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার আদর্শের অনুসারী সংগঠন ছাড়া বাদ বাকি সকলেই রামের বিরুদ্ধেই ছিল। কিন্তু সমাজের সঙ্গে তার এতটাই ওতপ্রোতভাবে জড়িত, সারা ভারতবর্ষ তার ফিডব্যাক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যখন সবচাইতে পুরনো পৃথিবীর বৃহত্তম আন্দোলন বলতে পারেন, রাম এতটাই মানুষের সঙ্গে সমাজের সঙ্গে জড়িত যে দেখা যাচ্ছে সেই 1527 খ্রিস্টাব্দে বাবরের আমলে মীরবাড়ি ওখানে গেছিল, তখনই মানুষ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল, বহু মানুষ তখন থেকে প্রাণ দেওয়া শুরু হয়েছিল। সেই জন্য তড়িঘড়ি পুরোপুরি মসজিদ না করে মন্দিরের উপরই কয়েকটি গম্বুজ নির্মাণ করে কাজ ওটা মসজিদ বানানো সমাপ্ত করতে হয়েছিল। জগন্নাথ বাবু, আমি আপনার কাছে বিষয়টা নিয়ে আবার আমি আসছি। আমি একটু আমার পাশে যারা রয়েছে আরো অতিথি তাদের সাথে আমি একটু সময় দিয়ে আমি আপনার কাছে আবার পুরো বিষয়টা শুনবো। আমি এবার চলে যাবো আমার সাথে ব্যাপারটা হচ্ছে দেখুন, এই বিষয়টা হচ্ছে মাঝখানে থামালে কি হয় না, এটা বিষয়টা শেষ পড়ে যায়। এটা শেষ হলে আপনি আপনার বিষয়টা বলতে পারতেন। সামাজিক পটভূমিকা রামচন্দ্রের রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সামাজিক ব্যক্তিত্ব। আর তার জন্যই সেই আন্দোলন সমাজের মানুষেরা বিভিন্ন বর্ণের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনজাতির মানুষ এই মুভমেন্টটাকে টিকিয়ে রেখেছে শেষের পর্যন্ত। সাউন্ডটা খুব জোরে আছে, একটু দেখে নেবেন, ফিডব্যাক আসছে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে দেখলাম যে রাজনৈতিক হিসাবে ব্যবহার হয়ে গেল। শাহবানু মামলা যখন, আমরা দুঃখিত জগন্নাথ বাবুকে আমরা সঠিকভাবে কন্ট্যাক্ট করতে পারছি না, আমরা আবার সঠিক শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক কারণের জন্য কোন অসুবিধা হয়েছে। আমি আবার জগন্নাথ বাবুকে যাব। আমি সুকুমার মুখার্জি আমার সাথে রয়েছেন, এক্স মিনিস্টার। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ জগন্নাথ বাবু, আমি আপনার আওয়াজ খুব ব্রেক হয়ে আছে, আপনি সংক্ষেপে আপনার বক্তব্যটা যদি রাখেন, আমরা আরো যারা গেস্ট রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমি শুনতে পাচ্ছি, আমি বিচ্ছিন্ন শুনতে পাচ্ছি। এবং জগন্নাথ বাবু, আমাদের কাছে খুব ব্রেক হয়ে আছে আপনার আওয়াজটা, আপনি শুনতে পাচ্ছেন? শাহবানু মামলার রায়কে সুপ্রিম কোর্টের জন্য আইন করে খোরপোশের ব্যবস্থা করা হয়, তাতে সরকারের পক্ষ সপক্ষে আন্দোলন করেছিলেন, তাদেরকে করার জন্য করে নতুন নিয়ম হয়েছিল। আর মুহূর্তে দেখা গেছিল যে পক্ষ থেকে দরজা আন্দোলন চলছিল। জগন্নাথ বাবু, আপনার আওয়াজ ক্লিয়ার নয়, আমরা বুঝতে পাচ্ছি না, দয়া করে আপনি আরেকটু নেটওয়ার্কে কানেক্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কিছু শুনতে পাচ্ছি না আপনাকে। আমি সরাসরি চলে যাব আমাদের সাথে শ্রীকুমার মুখার্জি, এক্স মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিপিআই লিডার। আমি জানতে চাইবো, এই যে রামভূমি পুজো নিয়ে কালকে আমরা দেখলাম একটি রাজনৈতিক পরিবেশের তৈরি হলো এবং সেখানে বিভিন্ন জায়গায় তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি একটা সংঘাতের পরিবেশ তৈরি হলো। এই করোনা পরিবেশে কতটা এটা জরুরি ছিল এবং এটা আপনারা কি চোখে দেখছেন, যদি আপনি সংক্ষেপে বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আপনার আওয়াজও ব্রেক করে আসছে, দয়া করে একটু নেটওয়ার্ক জোনে এসে আপনি কথা বলবেন। আগাম জানিয়েছিলাম আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমি এবার আমাদের সাথে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড টিএমসি লিডার। আমি আপনার কাছে জানতে চাইবো কৃষ্ণেন্দু বাবু, এই যে পরিস্থিতি কালকে আমরা দেখলাম যে রাম পুজো নিয়ে বিভিন্ন জায়গায়
একটি রাজনৈতিক সংঘাত, রাম জন্মভূমির পুজো। এই রাম জন্মভূমি পুজোকে কেন্দ্র করে যে রাজনীতির পরিবেশ তৈরি হচ্ছে, এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন, কি বলতে চাইবেন? চন্দ্র কোন দলের নেতাও ছিলেন, চৈতন্যদেব বিকাশ করেছিল, কোন আর আমরা খুবই দুঃখিত, নেটওয়ার্কে খুব ইস্যু হচ্ছে, যার জন্য আমরা কাউকে ঠিকঠাক শুনতে পাচ্ছি না। সো আমাদের সাথে রয়েছেন কৌস্তব বাগচি কংগ্রেস থেকে, এবং তিনি একজন লয়ারও বিখ্যাত। আমি ওনার সাথে এই বিষয় নিয়ে আমি ওনার কাছে জানতে চাইবো, তার ওনার কি মতামত। জগন্নাথ প্রথমেই যে বিষয়টি প্রথমেই নিয়ে বলতে মানে ধর্মীয় মেরুকরণ, উনি যেটা করলেন সে জগন্নাথ তখন তদানীন্তন চিফ জাস্টিস বলতে পারবেন কি ইস্যু ছিল বলতে পারবেন না। শুধু কতগুলো কথা শিখিয়ে দেওয়া হয়েছে, শাহবানু মামলা, এবং সেটাকে নিয়ে চিৎকার করতে হবে। এবং আমি যে জায়গাটা আসছি, আজকে আমরা একটা আপনি আপনার তথ্য করুন, আপনার আমি ছাত্র নয়, বুঝলেন তো কৌস্তব বাবু, ওকালতির জায়গা নয়, এটা আপনার ছাত্র নয়। আপনি প্রশ্ন করার কথা কে? আপনি মাস্টার মশাই নাকি? আপনি কি মাস্টার মশাই নাকি? আরে কংগ্রেস হারিয়ে গেছে মানুষের কাছ থেকে, ওই ভুল পথে পরিচালিত তোষণের রাজনীতি করার জন্য আপনার মন্দিরের বিরোধিতা করবেন, আপনারা 370-এর বিরোধিতা করবেন। আর আপনি আপনাকে প্রশ্ন আপনার যেটা আছে সেটা বলুন না, আপনার যেটা জানা আছে আপনি বলুন না। বাবু আমি আপনার কাছে একটাই প্রশ্ন, বাবু আপনার কাছে প্রশ্ন, রাম জন্মভূমির পুজো, যেখানে বাঙালি বা হিন্দু সমাজের এটি একটি সেন্টিমেন্টাল জায়গা, সেই পুজোকে বাধা দেওয়া হচ্ছে, কারণটা কি? আমি জানতে চাই কারণটা কি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই নিয়ে একটি উত্তাল পরিবেশে তৈরি হয়েছে, এবং এটা একটি রাজনৈতিক উত্তাল পরিবেশের ব্যাপার না, যাই হোক সেটা ওনার কথাবার্তা থোড়াই কাউকে শিখিয়ে দেওয়া হবে, উনি জ্ঞানী হয়ে জন্মেননি, এত রেগে যাবেন না। আপনার কথাটা ফেরত নিন, আপনার কথাটা ফেরত নিন, ভদ্রতা শিখুন, ভদ্রতা শিখুন। যেটা বলছি, কালকে আমরা দেখলাম কোভিড প্রোটোকলের মধ্যে কালকে একটা পুজো হয়েছে, যাই হোক অনেক কিছু দেখানো হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে। দেখুন, আমাদের দলের ঘোষিত অবস্থান এটা ছিল বরাবরই, যে সুপ্রিম কোর্টের যে রায় হবে সেটা পেতে নেব। আমরা এসবের মধ্যে যাচ্ছি না যে এই রায় একটা এমন রায়, সুপ্রিম কোর্টের 5 জনের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ রায় দিল, কিন্তু কোন জজের নাম সেই অর্ডারে নেই। এটা ঐতিহাসিক, কোনোদিনও হয়নি। যে কোনো অর্ডার, যে কোনো কোর্টের দেখবেন তলায় দেখবেন জজেদের নাম থাকে, সে সিঙ্গেল বেঞ্চ হোক, ডিভিশন বেঞ্চ হোক, 5 জাজেস বেঞ্চ হোক। এটা এমন একটা রায় যেখানে জজেদের নাম নেই। যাই হোক, আমি এসবের মধ্যে, কিন্তু যেটা বলবার বিষয়, বাবু এখন আমরা জাজমেন্ট নিয়ে আলোচনা করতে আসিনি। জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে না, মহামান্য আদালত তার রায় শুনিয়েছে। আপনারা সেই রায়কে যদি না মানেন তাহলে আপনি চ্যালেঞ্জ করুন। আমার পরিষ্কার বক্তব্য, একটাই কথা, যেখানে রাম পুজো, রাম জন্মভূমি যখন ভূমি পুজো করা হচ্ছে, সেই জায়গায় নিয়ে কেন রাজনৈতিক পরিবেশ তৈরি হবে? আমার এই বক্তব্য। আমি কি বলছি, বলুন কৌস্তব বাবু। আমি জাজমেন্টের ভেরাসিটি নিয়ে যাইনি। আজকে সুপ্রিম কোর্টের 5 জাজেস কনস্টিটিউশনাল বেঞ্চ, আমাদের দল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সেটাকে শিরোধার্য করেছে, এবং এটাই আমাদের ঘোষিত অবস্থান ছিল যে সুপ্রিম কোর্টের যেটা রায় হবে সেটাকে আমরা মাথা পেতে নেব। আমরা নিয়েওছি। আমাদের এই মুহূর্তে একটা যদি আপনারা নিয়ে থাকেন তাহলে সেই কথাটা এখন পুনরাবৃত্তি কেন করছেন আজকে এই ডিবেটে? আমার বক্তব্য হচ্ছে যে পরিষ্কার কথা, আপনি কথা বলুন। আপনি তো আমার কথাটা বুঝলেন না। আপনি তো বললেন যে জাজমেন্ট নিয়ে এখন আপনি বলছেন যে তার এখন আপনি কৌস্তব বাবু, আপনি এখন জাজমেন্ট নিয়ে কথা বলছেন, আমি আপনাকে থামাবো। এবার সরাসরি আমি তন্ময়ের কাছে যাবো। তন্ময়, তুমি আমাদের সাথে তন্ময় বিশিষ্ট সাংবাদিক। আমি আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। কৌস্তব,
আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের দলের লিখিত স্ট্যান্ড হচ্ছে সুপ্রিম কোর্ট যে আদেশ দেবে সেটা আমরা মেনে নেব। কিন্তু একটা জিনিস যেটা খুব সুস্পষ্টভাবে আমরা বলছি, গত কয়েকদিন ধরে একটা তদানীন্তন এই বিজেপি সরকারের একটা মারাত্মকভাবে একটা প্রচার চালানো হচ্ছে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীর একটা ডিস্টর্টেড স্টেটমেন্ট নিয়ে। আজকে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে প্রেস রিলিজের মাধ্যমে বারবার বলেছে যে আমরা মানুষের ভাবাবেগকে সম্মান করি, রাম হচ্ছে ভারতবর্ষের একতার প্রতীক, রাম হচ্ছে ভারতবর্ষের সাহসের প্রতীক। সেই ভাবাবেগটাকে তো কখনো যেখানে সুপ্রিম বেঞ্চের রায় সেটাকে তো আমরা কোনোদিনও বলবো না। কিন্তু একটা জিনিস যেটা বারবার আমাদের ঘুরে আসছে, গতকালকে রাজ্যের মধ্যে আমরা একটা পরিস্থিতি দেখলাম যেখানে রাজ্য সরকার রাইটলি বা রংলি একটা লকডাউনের একটা সিচুয়েশন জারি আছে। বিজেপির কর্মকর্তারা বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় একটা উচ্ছৃঙ্খল পরিবেশ চেষ্টা করলেন। যেই জিনিসটা এই মুহূর্তে এখন দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনের সমানভাবে ভূমি পুজো করা কি কোনো একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা? আপনার মতে কি কোনো ভূমি পুজো বা পুজো করা এটাকে কি আপনি উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা মনে করেন? আপনার পার্টি কি সেটা মনে করে? পুজোটা কি কলকাতায় বা অন্য কোথাও হয়েছে? ভূমি পুজোটা তো হয়েছে অযোধ্যাতে। আজকে যদি আমার একটা কোভিড প্রোটোকলের মধ্যে আপনি যদি আইনটা দেখেন, সেখানে হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, আজকে তো ল অ্যান্ড অর্ডারটা স্টেটের সাবজেক্ট, স্টেট একটা রাইটলি বা রংলি আজকে একটা ডিসিশন নিয়েছে লকডাউন করার। তো সেখানে বিভিন্ন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। একটা জিনিস করেছি, কালকে ভূমি পুজো হয়েছে, কিছুদিন আগে অমিত শাহ সাহেবের সাথে নরেন্দ্র মোদীর মিটিং হয়েছিল। আপনি কোভিড প্রোটোকল মেনে চলা উচিত, তাহলে নরেন্দ্র মোদী সাহেবের আজকে কোয়ারেন্টাইনে থাকা উচিত। আমরা আরেকটা প্রশ্ন ক্যাটাগরিক্যালি রেজ, যে দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি যদি কোভিড প্রোটোকল ভাঙেন তাহলে সেখানে সাধারণ মানুষ কি করবে? আমাদের এর সাথে কিন্তু রামের ভূমি পূজন আমরাও একসাথে, আমরা মানুষের ভাবাবেগকে সম্মান জানাই। আমরা জানাই যে অযোধ্যাতে যে রাম মন্দির হবে সেটাতে আমরা অত্যন্ত খুশি, এখানে আমাদের অখুশি হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনে একসাথে একটা মেরুকরণের রাজনীতি করতে চাইছে। তৃণমূল লকডাউন ঘোষণা করে এই পরিস্থিতিটাকে আরো ঘোরালো করা, আর বিজেপি লকডাউনকে অমান্য করার নাম করে একটা ধর্মীয় মেরুকরণ এবং একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দেওয়া, এটাই তো তারা চাইছে। পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপি আমরা বারবার বলছি এরা এক এবং অভিন্ন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থে আজকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, আজকে মুসলিম এবং হিন্দুদের নীতি করে এরা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে চায়। ধন্যবাদ। আমি এবার আমাদের সাথে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমি কি দেখবো উনি কানেক্ট হয়েছেন কিনা। যদি উনি কানেক্ট থাকেন আমি ওনার কাছে জানতে চাইবো, এই যে কালকে রাম জন্মভূমির অযোধ্যায় যে ভূমি পুজো হলো, সেই ভূমি পুজোকে নিয়ে রাজ্যে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হলো, এই নিয়ে আপনি কি বলতে চাইবেন? দেখুন, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কৃষ্ণেন্দু বাবু, বলুন। কৌস্তববাবু আইনের যে ব্যাখ্যা দিচ্ছে, আমিও নিজে একজন আইনজ্ঞ, আমিও লয়ার আছি, আপনাকে বলছি সঠিক বলেছে যে এই লকডাউন যখন তখন তাকে সবাইকে মানতে হবে। প্রাইম মিনিস্টার যখন লকডাউন ঘোষণা করেছিলেন তখন আমরা সবাই মেনেছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী লড়েছেন, সবাইকে মানতে হবে। এক, দুই নম্বর হচ্ছে ভূমি পূজা করার অধিকার সকলের আছে, নিজের বাড়িতে পূজা করার অধিকার সব আছে, কিন্তু রাস্তার দাঁড়িয়ে ভূমি পূজা করার অধিকার কিন্তু কারো নেই। এতে আমাদের যে সেকুলারিজমের যে সেই পিলারটা ধাক্কা খাবে। আমি নিজে রামের পূজা করি, আমি নিজে কালী পূজা করি, দুর্গা পূজা করি, সব পূজা করি। রাম কে সবাই মানে, এটা না যে এক শ্রেণীর রাজনৈতিক দল শুধু মানবে আর অন্য কেউ মানবে না, তা না, সবাই মানে। আমার গলায় যে মালা আছে আপনি না বলতে দিলে আমি ফোনটা বন্ধ করে চলে যাচ্ছি। না না কৃষ্ণেন্দু বাবু, দেখুন, বন্ধ করে যাওয়াটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা না আপনি আমার কথাটা আগে শুনুন, তারপর তো বলবেন। বলুন কৃষ্ণেন্দু বাবু, বলুন। করোনা সারা বিশ্বকে গ্রাস করছে,
আমাদের রাজ্যেও দ্রুত বাড়ছে। আমি যে জেলা বিলং সেই জেলাও দ্রুত বাড়ছে। সুতরাং করোনা, আপনিও চাইবেন না আপনার বাড়িতে করোনা প্রবেশ করুক, এইখানে যারা আছেন কেউ চাইবে না তাদের বাড়িতে প্রবেশ করুক। ভূমি পূজা হয়েছে, পূজার মান্যতা সব দিয়েছে। এই রামলালার মূর্তি বা রামলালার এলাকা প্রথম তো খুলে দেন রাজীব গান্ধী। পণ্ডিত নেহরুর আমলে একবার যখন গর্ত খোঁড়া হয়েছিল তখন হদিস পেয়েছিল, তখন গোবিন্দ চন্দ্র পান ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। পণ্ডিত নেহরু বললেন এটা যে করে হোক থামাতে হবে, তারপরে বন্ধ হয়ে যায়। রাজীব গান্ধী এটা ওপেন করেছিল। এবং যদি কাউকে কৃতিত্ব দিতে হয় তাহলে এত বছরের যুদ্ধ, দলাদলি সবকিছু কিন্তু রঞ্জন গগৈর নেতৃত্বে যে 5 সিটের জাজরা ছিল তাদের কৃতিত্ব। এটা কারো ব্যক্তিগত কৃতিত্ব না, কোনো পলিটিক্যাল কৃতিত্ব নাই। আমি বলবো, আমি খুব ভক্ত লোক, আমি মন্দিরে পাশ দিয়ে গেলে করি, মসজিদের পাশ দিয়ে গেলে প্রণাম করি, গির্জার পাশে গেলে প্রণাম করি। তো এই যে জিনিসগুলো, এটা মান্যতা দিতে হবে আপনাকে। 1949 সালে সংবিধান ড্রাফট হয়েছিল, 50 এটা অ্যাকসেপ্ট হয়েছিল, এবং সেখানে হিন্দু, মুসলমান, শিখ সবাই ছিলেন, সবাই তার মান্যতা দিয়েছে। কৃষ্ণেন্দু বাবু, আমার টপিকস হচ্ছে যে কালকে যখন লকডাউন পরিস্থিতি ছিল সেইখানে যে ভূমি পুজো নিয়ে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক উত্তাল করা হলো, একটা পরিবেশ তৈরি হলো, সেই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। এটা করা উচিত হয়নি। আমি বলবো সবাই নিজের বাড়িতে ভূমি পুজো করা উচিত হয়নি, এটাই আপনি বলতে চাইছেন? না না না, ভূমি পূজা করা ঠিক হয়েছে, কিন্তু রাস্তাতে নয়, বাড়িতে করতে পারতো, মন্দিরে করতে পারতো, কোনো অসুবিধা ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেননি যে বাড়িতে করতে পারবেন না, মন্দিরে পূজা করতে পারবেন না। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন করবো আপনার কাছে, একদম ছোট্ট প্রশ্ন, যে আমরা দেখলাম যে সাপ্তাহিক লকডাউনে বিভিন্ন সময় বিভিন্ন ডেট চেঞ্জ করা হলো, তাহলে যখন 5 তারিখ যদি ভূমি পুজোর যদি ডেট ফিক্সড হয়ে থাকে তাহলে সেই দিনটাকে কেন চেঞ্জ করা হলো না রাজ্য সরকারের তরফ থেকে? এই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? শুনেন, রাজ্য সরকারের পরামর্শদাতা অনেকে আছে, ডাক্তার আছে, আদার্স বিভিন্ন পেশার লোক আছে, আইএস গ্রুপরা আছে, তারা সবাই মিলে ক্যালকুলেট করে ঠিক করলেন যে ডেটে লকডাউন করা যেতে পারে। তারপরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, চিফ সেক্রেটারি অ্যানাউন্স করেছেন। এটা চিফ মিনিস্টারের একার ব্যাপার নয়, এটা দলের ব্যাপার নয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু বাবু, আমি আপনার কাছে আসবো। তার সাথে সাথে আমি এবার সরাসরি চলে যাবো, আমাদের সাথে রয়েছেন জগন্নাথ সরকার, এমপি রানাঘাট বিজেপি থেকে। জগন্নাথ বাবু, আমরা দেখলাম যে সাপ্তাহিক লকডাউন, আপনি কি শুনছেন? জগন্নাথ বাবু আমাদের সাথে আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জগন্নাথ বাবু, আমি আপনার কাছে একদম ছোট্ট করে উত্তর চাইবো। আমরা দেখলাম যে সাপ্তাহিক লকডাউন ঘোষণা হলো এবং ঠিক লকডাউন ঘোষণার ঠিক পরেই রাত্রিবেলা আমরা দেখলাম যে আবার লকডাউনের ডেট চেঞ্জ করা হলো এবং বিভিন্ন সময়ে আবার লকডাউনের ডেট চেঞ্জ করে আবার নতুন শিডিউল দেওয়া হলো। কিন্তু যখন 5 তারিখ ভূমি পুজো, যখন হিন্দুদের একটি সেন্সিটিভ জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 5 তারিখ ভূমি পুজোর দিন এই যে লকডাউন রাখা হলো, এটা কি কোনো ব্যক্তিগত ধর্মকে সরাসরি আঘাত করার জন্য এই জিনিসটা করা হলো? কি বলবেন আপনি জগন্নাথ বাবু? হ্যাঁ, আমি মাননীয় সঞ্চালককে একটু ব্যাকে যেতে বলছি, কারণ তাহলে কৌস্তববাবু যে প্রশ্নগুলো করেছেন সেগুলো চাপা পড়ে যাবে। যেহেতু উত্তরটা সবারই আমাকে দিতে হচ্ছে, সেই জন্য 1 মিনিটের জন্য আগে আমি পিছনে যাচ্ছি। কৌস্তববাবু কংগ্রেসের পক্ষ থেকে তার কথা বলেছেন, বিজেপিকে এই প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন কেন আমি বুঝতে পারলাম না। প্রধানমন্ত্রী কি ওটা কি বিজেপির ফ্ল্যাগে প্রোগ্রাম করতে গেছিলেন, না ওটা আপনি শুনতে পাচ্ছেন? জগন্নাথ বাবু আমাদের সাথে রয়েছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জগন্নাথ বাবু, আপনার ভিডিও পেছনেই যখন গেলেন আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন না জগন্নাথ বাবু। হ্যাঁ, জগন্নাথ যে বাবু প্রশ্নগুলো দিচ্ছি তো।
আপনার উত্তর দিন, দিচ্ছি, দিন, দিন। আপনার মাস্টার মশাই Please. উত্তরটা দেব না, আপনার পলিটিক্যাল উত্তরটা দেব। আপনি একজন হ্যাঁ, আপনি একজন আপনি legislator, শুনুন, আপনি আপনি একজন শুনুন, legislator, আপনি পরিষ্কার, আপনি একজন আইন সভাতে আমি আছেন, বলছি আপনার কাছ থেকে শুনুন, আমরা জানতে চাইবো। আপনি আপনি যে বিষয় নিয়ে চর্চা এসেছেন সেইটাই থাকুন। না, আপনার আপনি তো আইন ওই তৈরি পড়ানো করেন, পড়বে, সেই জায়গায় আপনি আইনের উকিলাতি কে আমি সই করেছে এটা আমি নয়। আমি কৌস্তব আপনি বাগচিকে একটি আমি প্রশ্ন কৌস্তব আমাকে বাগচি জিজ্ঞাসা মহাশয়কে করেন, অনুরোধ আপনি করব, এখানে আপনার ক্লাস কৌস্তব বাবু, করতে আসেনি, আপনি আপনার ছাত্র না, হিসেবে ঠিক আছে। আসেনি, আপনার পলিটিক্যাল না, ঠিক আছে, প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া না। আপনি অপেক্ষা করুন। আপনি একজন সম্মানীয় সাংসদ, আপনাকে সেইভাবেই বলছি, আপনি হ্যাঁ, উত্তরগুলো দিলে আমি আপনি enlightened হব। আপনি কেন মাঝখানে ডিস্টার্ব করছেন? আমি আপনার না, ছাত্র জগন্নাথ নই, বাবু, একটা যে কথা টপিকের বলবো, উপর আপনার আলোচনা, দলের- কৌস্তব বাবু, যে আমি প্রশ্ন আপনার কাছে আসবো, পলিটিক্যাল আপনাকে প্রশ্ন সময় দেওয়া করেছেন, হবে। আমি তার উত্তর দেব। অবশ্যই আপনি অবশ্যই বলেছেন জগন্নাথ বাবু। বিজেপি কে জড়িয়ে দিলেন, এখানে প্রোগ্রামটা বিজেপির ছিল না, এখানে প্রোগ্রাম ছিল রাম মন্দির না থাকলে রাম আপনাদের মন্দির দলই থাকতো ট্রাস্টি না। বলে। রাম মন্দিরের ইস্যু না থাকলে এখানে- আপনাদের দলটাই থাকতো। হ্যাঁ, আপনারা রাম বিরোধিতা মন্দিরের করেছেন ইস্যু না বলেই থাকলে মানুষ আপনাদের দল মুছিয়ে থাকতো। আপনারা না, রাম বিরোধিতা মন্দির না থাকলে মানুষ আপনাদের তো মুছিয়ে রাম মন্দির দিয়েছে, না থাকলে- থাকতো না তো। আমরা আমরা রামকে সামাজিক একজন ব্যক্তিত্ব এবং রাষ্ট্রপুরুষ, আপনারা তো অস্তিত্ব অস্বীকার করেছেন, সেই জন্য আপনাদের অস্তিত্ব বিপন্ন। শুধু আচ্ছা, আপনারা এটা নয়, আপনাদের অনেকে যারা বলছেন, বিরোধিতা কোথায় করেছে, বলুন তো? অস্তিত্ব যা- অস্বীকার যারা করেছে আজকে একটা আপনি বলছেন AIBD মন্দির, একটা official statement দেখুন, দেখান। এখানে দুজনে একসাথে লজ্জা- কথা বললে হবে না, আমরা যাকে সময় দিচ্ছি, আপনার আমরা যাকে বিচারের সুযোগ নাম দিচ্ছি সেই শুধু শুনে একমাত্র কথা ওটাকে বলবে। বারে বারে বাবরি মসজিদ ঘোষণা করেছেন, আপনারা বিতর্কিত কথা একটা official বলেননি, statement দেখান। আপনাদের লজ্জা হয়নি? একটা official শুধু statement কিছু দেখান। ভোটের জন্য, রাষ্ট্রবিরোধী একটা ভোটের official জন্য statement দেখান। করে Challenge আজকে করছি, বাস্তব বলবেন স্বীকার না, করেননি, challenge আর করছি। সেজন্য কৌস্তব বাবু, জনগণের আমি মুছে আপনার কাছে দিচ্ছে। অনুরোধ করছি, আর কৌস্তব বাবু, বেশি আমি দিন আপনার কাছে অপেক্ষা অনুরোধ করতে করছি, হবে না। আপনাকে আপনি আমি সুযোগ অপেক্ষা দেবো। করুন। Mislead করবেন না, রামের যারা challenge বিরোধিতা করতে করেছে, পারলে তাকে ছিল লালু প্রসাদ, সে কোথায় আছে? যিনি গুলি চালিয়েছিলেন রাম কর্ষেবকদের ওপর, তিনি কোথায় আছেন? উত্তর দেখুন, রামকে যারা জানিয়েছে, রামকে যারা স্বীকৃতি দিয়েছে, ঐতিহাসিক পুরুষ বলে মেনেছে, রাষ্ট্রপুরুষ, ব্যক্তিত্ব, জাতীয়তাবাদী চেতনার একজন প্রথম ব্যক্তিত্ব, সেটা স্বীকার আজকে আপনারা করছেন। কিছুদিন আগে ওটাকে বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ ভেঙেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি পাঁচজনের বেঞ্চ কি বলছে? তার জন্য আগে ক্ষমা প্রার্থী হন, ওই ক্ষমা বলবো? সবার কাছে কিসের জন্য ক্ষমা প্রার্থী? জনগণকে ভুল বোঝানোর জন্য। কিসের জন্য ক্ষমা এটা প্রার্থী? বাবরি মসজিদ ছিলেন, ওখানে মন্দির আছে, মন্দির ছিল, মন্দির তো আছে। আগে নাকে কানে খত দিন তারা যারা বিরোধিতা করেছিল, দালালি করেছিল যারা। যাই হোক, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। বলছে এখন রঞ্জন গগৈ কি পদে আছে? রঞ্জন গগৈ এখন কি পদে? প্রধানমন্ত্রী সবাই রঞ্জন একসাথে গগৈ কথা এখন বলি। কি পদে আছে? তাহলে কিন্তু মন্ত্রী আমরা হিসেবে কারো উনি কারো lockdown দিতে পারবো ভাঙেননি। না, কারোর কাছে আমরা প্রশ্ন রাখতেও উনি পারবো না, তাই lockdown ভাঙেননি, দয়া করে কোথাও অনুরোধ করতে করছি, পারবেন না। আপনি একটু চুপ তার থাকুন, আপনার কাছে আমি distance আসছি। break করেছে। আজকে একাধারে বিরোধিতা হচ্ছে, ওকে জল নিয়ে ঢুকতে যায়নি কেন, রাস্তা সিল করে দেওয়া ছিল, সেখানে রাজনীতি করা হচ্ছে, নোংরা রাজনীতি, যে শূদ্রের জল নেই, মহিলাদের জল নেই, মাটি নেই, এইসব গল্প করা হচ্ছে। লকডাউন যাতে ব্রেক না হয়, সেই জন্য রাস্তাগুলো সিল করা হয়েছিল। সম্পূর্ণ প্রোগ্রামটা প্রধানমন্ত্রী যেখানে গেছে লকডাউন মেনেই হয়েছে। আপনি এটা প্রথমে বলেছেন লকডাউন, আর হিন্দু মুসলিমের কি বিষয় আছে? ভারতীয় যদি একজন মহাপুরুষ হন, ঐতিহাসিক ব্যক্তিত্ব হন, তাহলে সেই ব্যক্তিত্বকে মুসলমান শ্রদ্ধা করবে। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচাইতে বড় ইসলামিক কান্ট্রি, সে দেশ রামকে সম্মান শুধু করে না, তারা রামায়ণের ভুল ধরে, যেখানে এই যেখানে ভুল করেছে তারও ভুল ব্যাখ্যা ওই ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রির মুসলিম মানুষরা করেছে। তা ওরা শ্রদ্ধা করে, ওখানকার না, ওটা জেনে বলো। সবকিছু ওটা রামের গোটা সঙ্গে ইন্টারনেশনাল ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। আপনারা ভারতবর্ষে ভারতবর্ষে ভোট ব্যাংককে তৈরি করার জন্য, ভোট ব্যাংক তৈরি করার জন্য নোংরামি করে আমি আপনাকে মুসলিম অনুরোধ করবো, আপনি আপনার খেপিয়ে উত্তর তোলার খুব জন্য সংক্ষেপে রাখবেন। করা আপনি হয়েছে। আপনার উত্তর সংক্ষেপে আপনার রাখবেন। জবাব আপনারা জনগণের কাছ থেকে পাচ্ছেন, নিশ্চয়ই অনুভব করতে আপনি পারছেন। এত উত্তেজিত সত্তা হবেন কি না, জাত? বলুন। হ্যাঁ, সেই জন্য এটা হিন্দু জগন্নাথ মুসলিমের বাবু, ব্যাপার নয়, আচ্ছা, ভারতবর্ষের জগন্নাথ বাবু মুসলিমেরও একটা জাতীয় জগন্নাথ বাবু মানুষ, সেই জানায় মুসলমানরাও, তাদেরকে ভুল জগন্নাথ বাবু একটা আজকে সেই একটা কারণে কথা বলবো। এখানে আমরা দেখছি লকডাউনের একটা ছোট্ট প্রশ্ন করতে দেবেন লকডাউন আমাকে?
অবশ্যই দেখুন, অবশ্যই আমি অবশ্যই কৃষ্ণেন্দু বাবুকে প্রশ্ন একটা করছি, ছোট্ট প্রশ্ন আমি করতে দিন। কৃষ্ণেন্দু বাবুকে প্রশ্ন করছি, লকডাউন একটি শুক্রবারেও হয় না, প্রয়োজনে ডেট পাক্কা, কিন্তু যখন রামের জগন্নাথ বাবু জানি না, আমার কথা একটু আমরা জানি শুনবেন। ভূত I re- আমাদের I ছোটবেলায় personally- বাইরে বেরোলে, অন্ধকারে বেরোলে বলতো যে ভয় পেলে, ভূতের ভয় পেলে বলবি, ভূত সরে যাবে। আচ্ছা জগন্নাথ বাবু, এখন আমার পশ্চিমবাংলায় দেখছি প্রশ্নের তোষামূলের আমার রাজনীতি করতে প্রশ্নটা হোক, করতে দিবেন? আমাদের মমতা ব্যানার্জি আমি- কত পাপ করেছে জানি না, খুন করে ঝুলিয়ে দিচ্ছে, তার পাপের দায় বাল্মীকি মুনি, যিনি দস্যুর ছিল, মানুষ খুন করছিল বলে তার মুখ দিয়ে রাম নাম আর মুখ্যমন্ত্রী এত খুন করছে, সেই জন্য রাম আচ্ছা, নাম তিনি কানে একবার কথা বলতে শুনছেন, দিবেন আমাকে? জয় শ্রীরাম ধ্বনি শুনলে গা থেকে নেমে অবশ্যই তাড়া জগন্নাথ করছে, বাবু, পুলিশকে জগন্নাথ বাবু, আপনার করাচ্ছে। সময় আজকে আর সেই কারণে রাম মন্দির একটা কথা বলতে দিবেন? জগন্নাথ বাবু, আমি আপনার কাছে আসবো। সেদিনকে লকডাউন চাপিয়ে দিলেন, আমাদের তরফ থেকে অনুরোধ এটা করা হয়েছিল। এই ডিসিশন গুলো ঠিক নয়। জগন্নাথ বাবু, আর মুখ্যমন্ত্রী বলেছেন আশ্চর্য জিনিস, সবাই জানে পশ্চিমবাংলায় একটাই পোস্ট আর ল্যাম্প পোস্ট, আর সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া হয় না, এখানে গাছের পাতাও কোন সরকারি আরে ও প্রশাসনের নড়ে জগন্নাথ না বাবু! মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। তন্ময়, তুমি আমাদের সাথে রয়েছো? তারা মিলে দিয়েছে। তন্ময়, তুমি আমাদের সাথে রয়েছো কি? তন্ময়, আমি এবার সরাসরি তোমার কাছে জানতে চাইবো, এই যে কালকে যে রামভূমি পুজোকে নিয়ে যে একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হলো, এই বিষয়ে তুমি কি বলতে চাইবে এবং তোমার কি মতামত থাকবে আমাদের যে দেখুন, অতিথি রয়েছে তাদের কাছে? এখানে রাজনীতির বিষয়ই নয়, রামচন্দ্র সামাজিক ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় আরে ব্যক্তিত্ব। কি আপনি এরকম কাজ করছেন? একজনকে আমাদের ডেকেছেন কেন? তাকে এখানে আমাদেরও লকডাউনের কিছু কাজ নিয়মটা আছে। দেখুন, আপনারা বলছেন একে ডাকা হয়নি, This তাকে is ডাকা the- হয়নি, আবার this is the- লকডাউন খারাপ হচ্ছে। উনি একজন ওখানে legislator. I was a legislator. মুখ্যমন্ত্রী গেছেন আর প্রধানমন্ত্রী আমিও হিসেবে অনেকবার গেছেন, legislature ছিলাম। বিজেপির নেতা হিসেবে যাননি। এইভাবে ওখানে debate হয় না। বিজেপির কোনো প্রোগ্রাম হয়নি, বিজেপির সঙ্গে পার্লামেন্টে এবং আপনারা সরকারকে গুলিয়ে ফেলছেন। আসলে তৃণমূল তো সরকার দলনেতৃত্ব আর থাকে না, সেই জন্য কোন দৃষ্টিতেই দেখে। আসলে হ্যান্ডবুকটা পড়লে ভারতীয় তাহলে জনতা বুঝতে পার্টি পারতেন তার নিয়ম মেনে debate কাকে বলে। জগন্নাথ বাবু, আমি আপনার কাছে আসবো, তার সাথে সাথে আমি এবার সরাসরি চলে যাব, আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। তন্ময়, কালকে যে রাম মন্দির বনাম রাজনীতি আমাদের যে আজকে টপিক, এই নিয়ে আমরা দেখলাম কালকে বিভিন্ন জায়গাটা রাজনীতির পরিবেশ তৈরি করা হয়েছে এবং হলো, সেই বিষয়ে তুমি আমাদের যারা অতিথি রয়েছে তাদের কাছে তুমি কি কোশ্চেন রাখতে চাও? আমি সরাসরি কৃষ্ণবাবুর কাছে যাবো। কৃষ্ণবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা কৃষ্ণবাবু, প্রথমেই বলে রাখি যে কৌস্তববাবু তার কথার মাধ্যমে যেই কথাটি বলতে চাইলেন আমি তার একটু ব্যাখ্যাটা করে দিই। উনি প্রথমেই করে দিন। কথার মধ্যখানে বললেন যে বিজেপি এবং তৃণমূল সমসাময়িক রাজনীতি করে এবং পশ্চিমবঙ্গের প্রতি বিজেপি আর তৃণমূলের একটা সুকৌশল আঘাত রয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? তন্ময় বাবুর কথা আসছে না ঠিক মতো। উনি কৌস্তব বাবু নিজের বক্তব্য বলেছেন, হ্যাঁ বিজেপির সঙ্গে তৃণমূলের কি আঘাত আছে প্রত্যেকটা মানুষ সেটা দেখছে। এখানে এই ধরনের নতুন করে মানুষকে বুঝাবার কোনো দরকার নেই। না যে আলোচনাটা হওয়ার চেষ্টা করছে জগন্নাথ বাবু বলছে, তাহলে কল্যাণ বাবু কালকে থাকলেন না কেন? এলকে আদবানি কেন থাকলেন না? মুরলী মোহন যোশী কেন থাকলেন না? তারাই তো এই রাম মন্দির নিয়ে লড়াই করেছিল, তাদের তো থাকা দরকার ছিল। তো আমি তো মনে করি যে তাদের থাকলে আরো ভালো হতো অনুষ্ঠানটা। আমাদের মুখ্যমন্ত্রী কখনোই বলেননি যেতে বলছে ভূমি পূজা করতে হবে আরেকটা। আমাদের মুখ্যমন্ত্রী কখনই বলেনি রাস্তায় দাঁড়িয়ে লকডাউনের মধ্যে তারওয়াল ঘুরাতে হবে। বাড়িতে পূজা করুন, মন্দিরে পূজা করুন, কেউ বাধা দেয়নি। আমি নিজে দাঁড়িয়ে মালদাতে আপনি দেখাতে পারবেন না একটা জায়গায় গন্ডগোল হয়েছে, আমি স্ট্রিক্টলি বলেছি কেউ কোনো গন্ডগোল করবে না, কিন্তু মন্দিরে পূজা করতে হবে। বাড়িতে পূজা করুক, ভালো করে টিভি খুলে দেখ,
বড় টিভি লাগাক, কোনো গন্ডগোল হয়নি মালদাতে। আমি দায়িত্ব এর জন্য নিয়ে বলছি, ধন্যবাদ আমিও আপনাকে, সত্যি ভালো। লেজিসলেটর ছিলাম, আমিও মন্ত্রী ছিলাম, আমিও লয়ার আছি, সুতরাং আমি বুঝি যে কোনো আইনকে কিভাবে যখন প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করেছিল আমরা মানিনি, প্রধানমন্ত্রী যখন টাকা নোটবন্দি করেছিল আমরা মানিনি না, আমরা যুদ্ধ ঘোষণা করেছি, মেনেছি তো। প্রধানমন্ত্রী ওটা তো প্রধানমন্ত্রীর কোনো জাত হয় না, প্রধানমন্ত্রীর কোনো জাত হয় না, প্রধানমন্ত্রীর কোনো ধর্ম হয় না, আপনাকে সিএটা মানতে মুখ্যমন্ত্রীর হবে, কোনো জাত হয় না, কৃষ্ণবাবু। মুখ্যমন্ত্রীর জাত হয় না, মুখ্যমন্ত্রীর কোনো ধর্ম হয় না, কারণ তিনি একটা রাষ্ট্রীয় কাঠামোর উপর যে আইন আছে সেই আইনকে ওথ টেকিং করে ওই চেয়ারে বসেছে, তারা ভায়োলেট করতে পারে না, এটা জেনে রাখবেন। আর আপনাকে আমি বলছি, আপনি একবার গাড়িতে হনুমান সেজেছিলেন না ইলেকশনের আগে? কে? আপনি আপনি বোধহয় ভুল করছেন, গুলিয়ে ফেলছেন। ওই যে আচ্ছা, এই গাড়ির মধ্যে বিষয়টা হনুমান সেজে, আমি একবার একটু ওটা ইন্টারভিউ কে করছি। ভুল হ্যাঁ, করছেন? আমার প্রশ্নটা নিয়ে যে কথাটা হলো না, আমি যে বারবার সেটা বললাম স্বাধীন যে ব্যাপার। বিজেপি এবং আমার মনে হয় একসাথে একটা গাড়িতে সমান্তরাল আপনি, রাজনীতি করছে। আপনার বোধহয় এই যে মাথায় কোনো দেওয়া নেওয়ার গন্ডগোল বিষয়টা, ভুলে যাচ্ছেন, গন্ডগোল হয়ে গেছে। না 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 না, এই যে গন্ডগোল দেওয়া না, নেওয়ার বিষয়টা আপনি একবার সুস্পষ্ট। গাড়িতে যিনি গাড়ির মাথাতে যিনি সেজেছিলেন তিনি ইলেকশনের মারা আগে, গেছেন। আমি বলছি, আপনি ভালো করে জানুন, যিনি সেজেছিলেন তিনি মারা গেছেন। আপনার কনস্টিটুয়েন্সিটাই তো। আরে সে আমার রাজনৈতিক নির্বাচনী ক্ষেত্রে কে হনুমান সাজবে, কে কালী সাজবে, কৃষ্ণ সাজবে, তার স্বাধীনতা আছে। আপনার কনস্টিটুয়েন্সিতে হয়েছিল তো, এটুকুন হ্যাঁ, আমার হয়েছিল। গলা তো, আমার গলাতেও হনুমানের লকেট আছে, তাহলে আমরা থাকতে পারে, হনুমানকে মান্যতা দিই, সেটা নিজস্ব, ওটা আপনার হনুমানকে নিজস্ব মান্যতা ব্যাপার। দিই, রামকে না, না, হনুমানকে কিন্তু মান্যতা যারা না দেওয়ার তো যে কিছু নেই। সে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তাকেও আইন মানতে হবে, মুখ্যমন্ত্রী যিনি থাকবেন তাকেও আইন মানতে হবে, সবাইকে আইন মেনে কাজ করতে হবে। আমি আইনটাকে ভাঙবো এটা হতে সিএর পারে না। ব্যাপারে এত এত আবার ভাঙচুর ঘোষিত এজেন্ডায় চলে যাবে, কেন? আবার ঘোষিত এজেন্ডায় চলে যাবে। আবার ঘোষিত এজেন্ডা। দয়া করে আপনারা টপিকসে কথা বলুন এবং হ্যাঁ, সেটাই এবং আমি এবার আমি একটা জায়গায় আছি, বলছি, নিজের উত্তর দিন। কালকে আমরা 100 বার বলবো, প্রধানমন্ত্রী নিয়ম নীতি মেনে তিনি ভূমি পূজা করেছেন, এখানে কোনো বিতর্ক নেই, কিন্তু বিতর্ক হচ্ছে যে রাস্তাতে লকডাউন অবস্থায় কার্ফিউ থাকলে আপনি বেরোতে পারতেন। এই বাবরি মসজিদ যেদিন ভেঙেছিল 92 সালে 6 ডিসেম্বর, আবার সেদিন আবার ওটা রাস্তাতে বাবরি বেরোতে মসজিদ পেরেছিল বলছেন, কেউ? ওটা বিতর্কিত কাঠামো। বলুন না। বলুন, আরে ওটা আপনি বাবরি বিতর্ক মসজিদ করতে নয়। আবার নামটা তো আপনি বাবরি কেন মসজিদ। একটা সম্প্রদায়কে খেপাতে চাইছেন? বিচারপতিরা আরে আমার নাম কৃষ্ণেন্দু, মন্দিরের উপর গম্বুজ। কৃষ্ণনারায়ণ চৌধুরী, কৃষ্ণেন্দু রহিম বক্সি নয়। কৃষ্ণনারায়ণ তাহলে আমি এবং কৃষ্ণেন্দু যে নারায়ণ বাবুকে নামটাতে অনুরোধ করবো সবাই পরিচিত একে একে উত্তর দিন সেটাকে এবং মানতে সংক্ষেপে হবে। উত্তর দিন। এনিওয়ে, আমি আপনাদের কাছে এটা বলতে পারি, কালকে যে অনুষ্ঠান হয়েছে নিয়ম নীতি মেনে করেছেন প্রধানমন্ত্রী, তার জন্য তাকে 100 বার নমস্কার করছি। কিন্তু রাস্তাতে দাঁড়িয়ে যদি দুর্গাপূজা শুরু করে দিই হঠাৎ করে, কিছু না, এই রামচন্দ্রই তো দুর্গাপূজা করেছিল রাবণকে দিয়ে। আপনি বলুন না, তিনি নিজে পূজিত হচ্ছেন, আমরা পুজো না উনাকে পূজিত করছি, আবার তিনি তো দুর্গা করেছিলেন রাবণকে দিয়েই। সুতরাং আপনাকে বলবো, কালকে যে ঘটনাটা ঘটেছে এটা না ঘটলেই আমাদের সমাজের মঙ্গল হতো। ধন্যবাদ কৃষ্ণেন্দু বাবু। তাহলে এবার রাম আমি পুজোটা বিজেপির কেন বলছেন? ওই পুজোটা জনগণ আমি বিজেপির কথা করবে, বলিনি, কোথায় করবে, আমি মন্দিরে করবে, মনে হয় তাদের ব্যাপার এটা। আপনি অডিওমেট্রিক টেস্ট করুন, আমি বিজেপি বলিনি, আমি বলেছি যারা রাস্তাতে আরে হয়তো বসে জনগণের সঙ্গে পুজো থেকে করছেন
এটা বিজেপি জনগণের বলিনি পক্ষে আমি। থাকাটাই ভালো কৃষ্ণেন্দু আমি বাবু। বলিনি, আপনাদের আমি তৃণমূল এই বলিনি, বিরোধিতা আমি একদিন কাল কংগ্রেস হবে। বলিনি, ওই আমি ওই সিপিএম বলিনি, আপনার কাউকে কিছু বলিনি। আমি আর বলিনি কয়েকটা দিন অপেক্ষা কোন করুন, দলের লালু নামই প্রসাদের বলিনি। যা অবস্থা আমি হয়েছে আপনাদের বলেছি দলের শুধু একার প্রধানমন্ত্রী, নয়, তন্ময়, তুমি রয়েছো প্রধানমন্ত্রী, আমাদের সাথে? আমি প্রধানমন্ত্রী সরাসরি আমাদেরও, তন্ময়ের কাছে যেতে চাইবো। আপনার শুধু তন্ময়, না, আমারও প্রধানমন্ত্রী। তন্ময়, আমাদের হ্যাঁ, যে আলোচ্য প্রধানমন্ত্রী বিষয়, আমারও। আমাদের যে আলোচ্য বিষয়, সেই নিয়ে তুমি আমাদের যতক্ষণ অতি তিনি পোস্টে আছেন ততক্ষণ থাকবেনই এবং পরে সম্মান থাকবে। আমারও প্রধানমন্ত্রী, শুধু আপনার নয়, মুখ্যমন্ত্রী আপনারও, অবশ্যই। সকলেরই মুখ্যমন্ত্রী, কোন দলের নয়। তন্ময়, কিন্তু তুমি আমাদের আমাদের সাথে রয়েছো? মুখ্যমন্ত্রী অপরাধটা কি দেখুন, বিজেপির এমপিদের আটকে দেবে, তারা করবে। আমি সবাইকে এটাই হচ্ছে অনুরোধ ব্যাপার। করবো, আমি আপনি কি সবাইকে জানেন? অনুরোধ একই করবো, জায়গায় আমি আমাকে সবাইকে আপনি- অনুরোধ করতে চাইবো, দয়া করে কোয়ারেন্টাইনে আপনারা রাখার একে নোটিশ অপরের আছে, আপনি কি সবাইকে জানেন? একদিকে অন্য, করবেন না। আপনার 36টা আপনারা ক্রিমিনাল একে কেস কথা খেয়েছিলাম বলুন। তাদের কোনো আমি। হোম কোয়ারেন্টাইনের নোটিশ আসে না। এই জায়গায় জগন্নাথ বাবু চুপ 36টা করবেন না। 36টা তন্ময়, তুমি আমাদের ক্রিমিনাল সাথে কেস আছো? খেয়েছিলাম, তন্ময়, আর 17 বার মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিলাম আমি। তন্ময়, তোমার আবার শোনা যাচ্ছে না। আপনি তন্ময়, তুমি মনে শুনতে পাচ্ছ রাখেননি? আমাকে? কলকাতায় অ্যাটাক হয়েছি, বর্ধমানে অ্যাটাক হয়েছে, অনেক তন্ময়, জায়গায় অ্যাটাক হয়েছে। তন্ময়, তুমি তোমার যে তুমি যে এই কালকে যে রাম মন্দির বানান রাজনীতি, এই নিয়ে যে কি উত্তাল পরিবেশ, এই নিয়ে তুমি কি জানতে চাও আমাদের যে অতিথি রয়েছে আজকে? তন্ময়, তুমি আমাদের সাথে আছো? আছি। হ্যাঁ তন্ময়, তুমি তোমার কোশ্চেন রাখতে পারো। বিষয়টা আমি একটু করে বলে নি। রাম মন্দির বনাম রাজনীতি, এটাই হচ্ছে আমাদের মুখ্য content। তন্ময় দা শোনা যাচ্ছে না। তন্ময়, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হেডফোনটা সরিয়ে কথা বলো, হেডফোনটা মুখ থেকে সরিয়ে কথা বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো এবার। আমার বিষয়টা হচ্ছে রাম মন্দির বনাম রাজনীতি আজকের বিষয়বস্তু। তা আমি যদি একটু প্রেক্ষাপটে যাই, তাহলে আমি দেখতে পাবো যে গতকালকে যে ভূমি পূজন করা হলো, সেটা একটা 500 বছরের ঐতিহাসিক সিদ্ধান্তকে বাস্তবে রূপদান করা হলো। তার জন্য সবাই সহমত। কিন্তু আমি একটি প্রশ্ন জগন্নাথ বাবুর কাছে রাখতে চাই। জগন্নাথ বাবু, বিরোধীরা বারবার করে বলছেন রামচন্দ্রকে রাজা হতে গেলে তাকে গদিচ্যুত হতে হয়েছিল প্রথমে। তাহলে কি আপনাদের দলীয় সিদ্ধান্তে এবং দলীয় নেতৃত্ব কি আগে রাম প্রচার করার আগে বা রাম রাজত্ব করার আগে কি তারা গদিচ্যুত হবেন? এরকম কোন বিষয় কি আপনাদের মধ্যে আছেন? কিন্তু বারবার করে আপনাদেরকে ছুড়ে দিচ্ছে। কি বলবেন এই বিষয়ে তন্ময়, আপনি? হেডফোনটা মুখ থেকে সরিয়ে কথা বলো, তোমার আওয়াজ ফেটে যাচ্ছে। ঠিক ঠিক, সে পর্ব মিটে গেছে। আমি তন্ময় বলছি, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রীত্ব ছিলেন, তারপর তাকে 10 বছর আমরা বনবাসে ছিলাম, ধরুন 14 বছরের জায়গায়। আর না, সেই না, উনি সময় কংগ্রেস রাম নেতৃত্ব রাজত্বের কথা বলেছে, এবার আপনারা সর্বক্ষেত্রে শুধু রাম চুরি মন্দির করে যা অবস্থা করেছে, তারপর মোদিজিকে, একজন গুজরাটের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের কোনো মুখ ছিল না, তাকে নেতা হিসাবে ঘোষণা করে জগন্নাথবাবু, একটা কথা জাতীয় জিজ্ঞেস করবো আপনাকে? রাজনীতিতে তিনি সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টা, পলিটিক্যাল জগন্নাথবাবু, একটা পার্সন, কথা জিজ্ঞেস করবো রাজনৈতিক আপনাকে? ব্যক্তিত্ব জিজ্ঞাসা ভবিষ্যৎবাণী করার ঘোষণা কাজ হচ্ছে করেছিলেন, তাদের সঞ্চালকের। সব ব্যর্থ করে কাজ দিয়ে হচ্ছে আপনাদের। আমরা ক্ষমতা এসেছি। তাই আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো, একটু ওয়েট করুন। আমি আপনার প্রশ্ন নিশ্চয়ই শুনবো। পর্ব চলবে। আর এই আমি প্রোগ্রামে আছি, লাইভ প্রোগ্রামে, পরে কথা বলিস, কেটে দে। জগন্নাথ বাবুর রামায়ণ নিয়ে তো যথেষ্ট জ্ঞান আছে। উনাকে আমরা কয়েকদিন আগে ফেসবুকে দেখে হনুমান সেজে একটা ভালো সুন্দর ছবি বেরিয়েছিল। তো যেটা জানতে চাইবো জগন্নাথ বাবুর কাছে, উনি একটু বলুন না যে রাম মন্দির তৈরি করা আর এই রাম রাজত্ব, এই বিষয়টাকে ওনারা কিভাবে দেখেন। রাম রাজত্ব, আজকে লালকৃষ্ণ আদবানির একটা প্রেস স্টেটমেন্ট বেরিয়েছিল, সেখানে লালকৃষ্ণ গত পরশুদিন বা তার আগের দিন একটা প্রেস স্টেটমেন্টে উনি কিন্তু বারবার এমফ্যাসিস করেছে রাম রাজত্বের কথা। আর এই রাম রাজত্বের কথা বারবার মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের দলের ঘোষিত নীতি আমরা বরাবর বলেছি রাম রাজত্ব স্থাপনের কথা। রাম রাজত্ব মানে যেখানে ন্যায় বিচার বিরাজ করবে, যেখানে সবার জন্য সমান অধিকার বিচার করবে। এই জায়গাটা আজকে ওনারা ক্লাসিফাই করুন। শুধুমাত্র রাম মন্দির বলে একটা ধর্মীয় মেরুকরণের বাতাবরণ তৈরি করাটা বোধহয় কোনোভাবে অভিপ্রায় নয় সাংসদদের কাছ থেকে বা সাংসদ দলের কাছ থেকে, যে দল এই মুহূর্তে এখন সংসদে ক্ষমতায় রয়েছে। ধন্যবাদ। সুকুমার বাবু, আপনি আমাদের সাথে রয়েছেন। সুকুমার বাবু,
আমরা দুঃখিত সুকুমার বাবু, আমাদের সাথে কানেক্টেড নয়। আমরা এবার সরাসরি চলে যাব জগন্নাথ সরকারের কাছে, এমপি রাজারা, মাফ করবেন, রানাঘাট। সো আমি জগন্নাথ বাবুর কাছে একটা জিনিস জানতে চাইবো। জগন্নাথ বাবু, এই যে পরিস্থিতি যে তৈরি হলো, এই নিয়ে একটি রাজনৈতিক আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা কি 2021-কে মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনাদের? শুনতে পাচ্ছেন জগন্নাথ বাবু? সারা ভারতবর্ষে একটা জাতীয় ভাবাবেগ, সে ভাবাবেগ পশ্চিম বাংলায়ও কাজ করছে। রামের প্রভাব বাংলায় যথেষ্ট বেশি, আর সেই কারণে সেই আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য জনগণ তার প্রোগ্রাম করেছে। এটা বিজেপির কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, এটা সাধারণ মানুষের এজেন্ডা। জগন্নাথ বাবু, এই প্রসঙ্গে আমি একটা কথা জানতে চাইবো যে এটা বিজেপির কোনো এজেন্ডা নয়, এটা সাধারণ মানুষের এজেন্ডা। তাহলে এখানে শুধুমাত্র, শুনতে পাচ্ছেন জগন্নাথ বাবু? জগন্নাথ বাবু শুনতে পাচ্ছেন? দিন বিরতি দিতে পারতেন, প্রতিদিনই তো বিরতি দেওয়া হয়, শুক্রবারে কোনো ডেট পড়ে না। আমরা আপনাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং এইগুলো করার মারফতেই তো আজকে আমাদের মাননীয় সাংসদ ভাইপো জেলের বাইরে থাকে, তৃণমূলের তথাকথিত বড় বড় নেতারা জেলের বাইরে থাকে। এই মেরুকরণের রাজনীতি না হলে ওই আপোষকা আন্ডারস্ট্যান্ডিং কি করে হবে? এই জন্যই তো নরেন্দ্র মোদী নির্বাচনের আগে বলেছিল, আমি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের দিদি আর কেন্দ্রে আমি। বলেনি থেকে চেঁচামেচি এই তো সহ্য করুন, নিশ্চিন্ন করে দিচ্ছে আপনাদের জনগণ, নিশ্চিন্ন করে দিচ্ছে। এখানে আপনার বলার কথা নয়, আইনটা মানুন। আপনি মাঝখান থেকে ধরে চেঁচামেচি করে বলে দিলেন, হ্যাঁ আমি সলিড সেটিং মানুন। আপনি তো লয়, আরে সেটিং কি যাই হোক সেটা পরে বুঝবেন, দুদিন অপেক্ষা করুন। গরম গরম বক্তব্য। আচ্ছা, তৃণমূলে থাকাকালীন তো মুকুল রায় চোর ছিল, তৃণমূলে থাকাকালীন মুকুল রায় চোর ছিল, বিজেপিতে যাওয়ার পর সাধু হয়ে গেছে। মমতা ব্যানার্জি কে ওদা, মমতা ব্যানার্জি কে আমাদের সৃষ্টিত, শুনতে পাচ্ছেন? আপনার সঙ্গে সাধু হয়ে গেছে। মুকুল চোর, তো মুকুল রায় এখন সাধু হয়ে গেছেন। কৌস্তব বাবু, আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি দয়া করে, আমি যতক্ষণ আপনার কাছে না আসছি ততক্ষণ পর্যন্ত আপনি একটু শান্ত থাকবেন। আমি আপনার কাছে আসবো এবং আপনার বক্তব্য শুনবো। আপনি তো আইনের লোক, আরে আপনি উকিল, আইন ভারতবর্ষের ধারাটা ভুলে গেছেন কিভাবে কার সাজা হয়। আপনাকে প্রথমেই জিজ্ঞেস করলাম, আপনি একজন লেজিসলেটর, আপনি তো আমার প্রথমে উত্তরগুলো না দিয়ে চিৎকার করতে লাগলেন। এটা আপনাদের হয়, আপনাদের আমি অনুরোধ করব যে একটা ট্রিলিয়নের বুঝলাম আপনি উকিলটা ওকালতি করেন। জগন্নাথ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জগন্নাথ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? কৌস্তব বাবু, আমি দয়া করে আপনার কাছে অনুরোধ করব, আমি আপনার কাছে আসছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি একটু শান্তি থাকুন। আর জগন্নাথ বাবু, আপনি বললেন যে এই রাম মন্দির প্রতিষ্ঠাটা শুধু এটা বিজেপির কার্যকলাপ নয়, এটা সব মানুষের কার্যকলাপ। এটা একটা হিন্দুত্ব, যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে, এটা তাদের কাছে একটি জয় এবং তাদের কাছে এটা একটি বিরাট পাওনা যে এত বছরের একটি ফয়সলা, যেটার সমাধান কালকে হলো এবং তার ভূমি পুজোর মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করা হলো। কিন্তু আমরা দেখলাম যে দিকে দিকে এই জয়কে বিজেপি নিজের জয় মনে করে নিয়েছে। আমরা দেখলাম দিকে দিকে বিজেপি গেরুয়া পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই জয়কে সেলিব্রেট করে নিজের প্রতিষ্ঠা আরো জাহির করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন মসজিদের সামনে গিয়ে এই আমাদের গেরুয়া পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হচ্ছে। তাহলে এই লকডাউনের পরিস্থিতি, যেখানে মানুষ বিপন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে
এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে এটা কতটা সঠিক, আপনি কি বলবেন? আপনি একজন প্রথমে MP। তন্ময় বাবু, আমি বলছি সঞ্চালককে বলছি, দেখুন বিষয় গেরুয়া পতাকা বিজেপির নয়, এটা প্রথম ব্যাপারটা জানুন আগে। ব্যাপারটা গেরুয়া পতাকা সমস্ত মঠ মন্দিরে আমাদের ধর্মীয় স্থানে থাকে, তা সেটা বিজেপির নয়। বিজেপির পতাকায় সবুজ এবং গেরুয়া মিলে পদ্ম চিহ্নে, তাই সেটা বিজেপির পতাকা নয়, প্রথমে এইটা আগে ঠিক করুন। আর এটা ভারতবর্ষের ধর্মীয় প্রতীক। মহাভারতের যত পতাকা ছিল সমস্ত রঙের তার ছিল গেরুয়া, এবং সেখানে তার ছিল এক একজনের এক এক রকমের, মাঝখানে কালার ছিল, কিন্তু রংটা গেরুয়া। তাই গেরুয়া পতাকা ভারতবর্ষের সনাতন ঐতিহ্যের প্রতীক, জাতীয়তারও একটা নিশানা, এটাও জেনে রাখবেন। আর সেই কারণে পালন করেছে গেরুয়া পতাকা নিয়ে। এতে বিজেপির কি দেখলেন? এটা বিজেপির বিষয় নয়। জগন্নাথ বাবু, আমি আপনাকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আপনাদের এই জয়টা বিভিন্ন যারা বিজেপি সমর্থক রয়েছে তারা এই জয়টাকে শুধু বিজেপির জয় বলে মনে করছে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় সেই নিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় জয় শ্রীরামের ধ্বনিও শোনা গেছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আপনি কি জয় বলবেন? শ্রীরাম বিজেপি স্লোগান নয়, আবার সেই ভুল করছেন। যেমন পতাকা যেমন বিজেপির নয়, জয় শ্রীরাম বিজেপির নয়। রামকে সে মুসলিমও বলতে পারে, ইন্দোনেশিয়া মুসলিমরা রামকে তারা সর্বোচ্চ। আজকে ভারতবর্ষের মুসলিমদের কিছুটা ভোট ব্যাংক জন্য ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো তারা করেছে, আজকে রাম মন্দিরকে মসজিদ চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিতর্কিত। জগন্নাথ বাবু, আমি আপনাকে এখানে থামাবো। আমি এবার চলে যাব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে, এক্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, টিএমসি লিডার। আপনি কি বলবেন কৃষ্ণেন্দু বাবু? আপনি কি বিষয়ে কিভাবে দেখছেন এই জিনিসটা? আপনি কি আমাদের সাথে লাইনে আছেন? দেখুন, এটা কারো জয় নয়, এটা সংবিধানের জয়। সংবিধানের যে মূল স্তম্ভ সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট আইন করে, সেই আইনটা সুপ্রিম কোর্ট পর্যালোচনা বা লোয়ার কোর্ট পর্যালোচনা করে। এই কেসটা অনেকদিন আগে হয়েছে, এতদিন পেন্ডিং ছিল। রঞ্জন গগৈর নেতৃত্বে যে বেঞ্চ, সেই বেঞ্চ বিবেচনা করে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মতামত নিয়ে বিভিন্ন ঐতিহাসিক জিনিসকে ধরে রায় দিয়েছে। ওইখানে কোথাও বিজেপি লেখা ছিল না, ওখানে কোনো অন্য দলের নাম লেখা ছিল না, পিটিশনার এবং ডিপেন্ডেন্ট এই ছিল। সেখানে আরো জয় বলা যায় না। তাহলে রাজীব গান্ধী যখন রামলালা খুলেছিল, বলবো কি রাজীব গান্ধীর জয় হয়েছে? কখনোই নয়। পণ্ডিত নেহরু গোবিন্দ চন্দ্র পন্তকে বলেছিলেন এই পরিস্থিতি আটকাতে হবে, তাহলে পণ্ডিত নেহরু কি কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন না? উনি বিধর্মী ছিলেন? কখনোই নয়। সবাই ধর্ম মানে, মোদিজি ধর্ম মানেন, আমিও মানি, আবুল কালাম আজাদ তিনিও ধর্ম মানেন, সব মানেন। কিন্তু আমাদের সংবিধান, যে সংবিধান 49 সালে ড্রাফট হয় আর 50 সালে যেটা গ্রহণ হয়, সেটাকে মেনেই চলতে হয়, নাহলে আজকে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে যেত। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়নি একটা কারণে, যে ভারতবর্ষের আইনটা সবাই মান্যতা করে এবং কোর্টের রায়কে সবাই মান্যতা দেয়, এই জন্যই হয়নি। ধন্যবাদ কৃষ্ণেন্দু বাবু। আমি এবার আমি সরাসরি তন্ময়ের কাছে যেতে চাইবো। তন্ময়, তুমি এই পরিপ্রেক্ষিতে কি বলতে চাইবে? হ্যাঁ, আমার বিষয়বস্তু একটি, যে রাম মন্দিরকে নিয়ে যখন আজকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে, তখন বিরোধীরা বারবার করে যে পশ্চিমবঙ্গে সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি বিশেষ বক্তব্য তারা তুলে ধরেছেন। তারা বলছেন ঈদ
মানে যেটা আমরা বকরি ঈদ বলি, সেই বকরি ঈদের দিন লকডাউনকে তুলে নেওয়া হলো এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে এবং বিশিষ্ট কিছু দল মমতা ব্যানার্জির কাছে আবেদন করলেন যেটা 5 তারিখে লকডাউনটাকে না করা হয় এবং সেই সমক্ষে তারা আবেদন করেছিলেন। আমরা সেই সপক্ষে যদি দেখি, দিলীপ ঘোষ মহাশয় একটি মন্তব্য করেছেন, বিনাশকালে বুদ্ধিনাশ। যদি আমি দিলীপ বাবুর প্রেক্ষাপটটাকেই ধরে নিই, তাহলে কি কৃষ্ণেন্দু বাবু আপনি বলবেন যে আপনাদের বিনাশকাল একদম কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এবং সেই অর্থেই আপনাদের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে? এটা তো আমি পামিশ নয় যে যে আমাদের মৃত্যুটা ঘনিয়ে কথা বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, এখানে যারা আছে কেউ বলতে পারবে না। বাজপেয়ী 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনিও বলতে পারেননি যে 3 দিনের মাথায় 13 দিনের মাথায় তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে চলে যাবেন, তিনিও বলতে পারেননি। পরে মানুষকে নিয়ে যাই। একটা কথা আপনাকে বলে দিচ্ছি, বাড়িতে আমরা দুর্গাপূজা যদি করি, সেই দুর্গাপূজাটা তার চৌমাথায় গিয়ে আনন্দ হয়ে উল্লায় না, মন্দিরেই হয়ে হয়। সুতরাং আমরা মনে করি কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে, যার ফলে আমরা সবাইকে মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কোভিড-19 পরিস্থিতিতে আমরা সোশ্যাল এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য যে সরি হয়ে গেছে এবং তার দিকভ্রষ্ট হয়ে গেছে এবং তার বয়স বেশি না, কিন্তু আমার বয়স 63, মমতাজির বয়স 65। তাহলে উনার বয়স বেশি হয়নি যে মানে বয়সকালে বিনাশ নাশ হয়, এটাও নয়। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, উনার একার সিদ্ধান্তে হয়নি। তাহলে তো কোর্টে যেতে পারতেন, কোর্টে গিয়ে সিদ্ধান্ত দিতে পারতেন। এটা যদি মিছিল হতো, মমতাদি যদি এটা চিফ মিনিস্টার যদি মিছিল বন্ধ করে দিত, এটা যদি সমাবেশ হতো, চিফ মিনিস্টার যদি সমাবেশ বন্ধ করে দিত, তাহলে বুঝতাম যে তিনি অন্যায় করেছেন। উনি কখনোই বলেন না। আর করোনা আপনার বাড়িতেও যেতে পারে, আমার বাড়ি যেতে পারে, সবারই বাড়ি। কৃষ্ণেন্দু বাবু, আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বিরোধীরা বারংবার বলছেন যদি সংবিধান যদি সবার জন্য হয়, গণতন্ত্র যদি সবার জন্য হয়, তাহলে সংখ্যালঘুদের ক্ষেত্রেও গণতন্ত্র প্রযোজ্য, হিন্দুদের ক্ষেত্রেও গণতন্ত্র প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে ঈদের দিন লকডাউনকে বলবৎ না করে, বিশেষ করে 5 তারিখ যেদিন ভূমি পূজন হবে, সেটা বহুদিন আগে ডিক্লিয়ার্ড, তাহলে সেদিনকে বিশিষ্ট দিনটাকে তাৎপর্যপূর্ণ করে লকডাউন করে ঘোষিত করার কি মানে আছে? কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, লকডাউনটা আপনাকে আবার বলছি, লকডাউন কোনো এক ব্যক্তির সিদ্ধান্ত নয়, এটা বিভিন্ন এক্সপার্টরা আছেন, ডক্টরসরা আছেন, সম্মিলিত চিন্তাধারায় লকডাউন হয়েছে। আর তাছাড়া ওনাদের কাছে তো অপশন আছেই, কোর্টে যেতে পারতেন, হাইকোর্টে গিয়ে বলতেন কি ঈদের দিন কি বিশেষজ্ঞরা ছিলেন না? কৃষ্ণেন্দু বাবু, ঈদের দিন কি বিশেষজ্ঞরা ছিলেন না? ঈদের দিনেও যদি মনে করতো বন্ধ করা উচিত, তাহলেও হাইকোর্টে যেতে পারত। সংবিধান তো সংবিধান যদি লঙ্ঘন হয়, আপনাকে বলছি, সংবিধান যদি লঙ্ঘন হয়, তার জন্য তো আমরা দুঃখিত যে নেটওয়ার্ক কারণে আমরা মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ কৃষ্ণেন্দু বাবু, আপনি হাইকোর্টের কথা বলছেন, আমরা যদি ধরে নিই গণতন্ত্র প্রতিস্থাপন করার জন্য এবং ঐক্য এবং সম্মিলিত প্রতিষ্ঠা করার জন্য মুখ্যমন্ত্রী লকডাউন তাকে ঈদের দিন বলবৎ করেননি, কিন্তু বিরোধীরা বারংবার বলে এসছেন
যে আমাদের হিন্দুত্ববাদীকে দমন করার জন্য 5 তারিখ সুপরিকল্পিতভাবে লকডাউনকে ঘোষণা করা হয়েছে। তা আমার প্রশ্ন একটাই, যদি বিভিন্ন পর্যায়ে আইএস অফিসাররা বা বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকতেন, তাহলে ঈদের দিন কেন সেই লকডাউনকে বলবৎ করা হলো না? এটা কিন্তু আমার প্রশ্ন, প্রশ্নটা করছে। এই কৃষ্ণদা একবার এইটা হচ্ছে বিরোধীদের কথা বললেন তো, মানে এইটা বোঝার জন্য আপনাকে দু হাতে লাড্ডু থিওরিটা বুঝতে হবে। এটা যতক্ষণ না বুঝবেন আপনি কিছুতেই এর ব্যাখ্যা পাবেন না। এটা বুঝতে গেলে আপনাকে দু হাতে লাড্ডু থিওরি বুঝতে হবে যে কেন্দ্রে বিজেপি থাকবে, লোকসভা নির্বাচনের সময় ম্যাক্সিমাম নাম্বার অফ এমপি তৃণমূল তাদের দেবে, পশ্চিমবঙ্গে তাদেরকে লিডার অপোজিশন পার্টির স্ট্যাটাস পাইয়ে দেবে, তার পরবর্তীতে কি হবে, ভাইপো জেলের বাইরে থাকবে, তৃণমূলের তথাকথিত বড় বড় নেতা নেত্রীরা সব বাইরে ঘুরে বেড়াবে। এটাই তো সেটিং, সেটিং। কৌস্তববাবু, আমি তাহলে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তাহলে আপনারাও কি এইভাবে সেটিং করে এত বছর ধরে রাজত্ব করছিলেন? না, এটা এক্সপ্লেন করে বলতে হবে। আমি তো এক্সপ্লেন করে বললাম কি সেটিং করে রাজত্ব করলাম। আপনি সেটিং এর কথাটা বললেন, কারণ কংগ্রেস রাজত্ব করেছিল, তাহলে কংগ্রেস কি করে সেটিং এ রাজত্ব করছিল? আমি এক্সপ্লেন করে আচ্ছা আচ্ছা কৌস্তব বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ কিষান দা বলুন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, কিষান দা শুনতে পাচ্ছি, আমার কথা। আচ্ছা শুনেন, আমার মনে হয় আপনার থেকে কংগ্রেস রাজনীতিতে আমি অনেক সিনিয়র। অবশ্যই অনেক সিনিয়র, অনেক রাজনীতিটা প্রণবদা, প্রিয়দা, বরকতদা, মমতাদির হাত ধরেই কংগ্রেস করেছি। কংগ্রেস করার জন্য বহুবার জেল খেটে, কংগ্রেস করার জন্য মৃত্যু মুখে অনেকবার গিয়েছি, কংগ্রেস করার জন্য আমার সম্পত্তি লুট, আমি খুব বর্ধিষ্ণু পরিবারের সন্তান, আমাদের সম্পত্তি ভেস করে দিয়েছে, আমাদের বিজনেস বন্ধ করে দিয়েছিল কংগ্রেস করার দরুন। রাইটাসে মমতাদিকে যেদিন আক্রমণ করে সেদিন আমরা বিরোধ করেছিলাম। কৃষ্ণেন্দুদা, আমার খুব খারাপ লেগেছে যেদিনকে আপনাকে যে হারালো মানস ভূঁইয়া, আমরা সবাই জোটের প্রার্থী জিতলো এবং আপনাকে বলছি, আপনি একটা কথা শুনুন, মানস বাবুরা আমরা সবাই ওই ধানগ্রামে গেছিলাম বর্ধমানে, আমরা অ্যাটাক হয়েছিলাম, তখন কংগ্রেস করতাম, বিধায়ক ছিলাম আমি, ছবিটা দেখেছিলেন, ব্লু শার্ট পরে মাঝখানে পড়েছিলাম আমি, দেখেছিলেন। কংগ্রেস পশ্চিম বাংলায় নিজের লজিক ভেঙে দিয়েছে। কারা কংগ্রেসরা কাকে মেরেছিল, কাকে খেয়েছিল? সিপিএমরা কংগ্রেস পার্টির লোকদেরকে, কংগ্রেসকে করেছিল। আর আজকে আপনারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলছেন, এটা তো সবার আগে আমাদের গলা কাটা গেছে। কোনটা ওই কি বললেন আরেকবার একটু যদি কাইন্ডলি বলেন। কংগ্রেসের মূল মোটো ছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা ওয়েস্ট বেঙ্গলে। আমরা ছোট থেকে সিপিএম এর সঙ্গে লড়াই করে এসেছি, জেল কেটেছি, মার খেয়েছি, গুলি খেয়েছি, সব খেয়েছি। এবারে বলবো, কিন্তু কংগ্রেসটা তো শুধুমাত্র কোনো একটা রিজিওনাল পার্টি না, কোনো আঞ্চলিক দল না যে শুধুমাত্র সিপিএম এর বিরুদ্ধে লড়া। এখন মুশকিলটা হচ্ছে যেই সমস্ত সিপিএম এর আপনি কি মেনে নেবেন আমার বাবাকে যারা হত্যা করেছে, আমার স্ত্রীকে যারা ধর্ষণ করেছে, তার সঙ্গে একই টেবিলে ভাত খাবো? তাকে জনগণ মেনে নেবেন কি? সেটাই তো বলছি, মানার জায়গাটা থেকে বলছি। আমি ভুক্তভোগী, আপনি ভুক্তভোগী নয়, আমি ভুক্তভোগী নই। এবারে শুনুন বলতে দিন, ভুক্তভোগী আমরাও কংগ্রেস করার জন্য। এবারে ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা দেখছি, সেই তদানীন্তন সিপিএম এর সময় যারা অত্যাচারী যারা নেতারা ছিল, সেই আবু আয়েশ মন্ডল এখন কোন দলে?
পঙ্কজ আর মাকাল কোন এসছে- দলে গেছিল? একের পর এক এসছে- সিপিএম এর যারা দুর্বৃত্ত, মানছি, সিপিএম এর যারা দুর্বৃত্ত, মানছি। মনস্তান, গুন্ডা, অসভ্য বর্বর যারা, তারা এখন তো সবাই এখন তৃণমূলে। তো সেইখানে তৃণমূলকে আজকে কাজে পশ্চিমবঙ্গের লাগিয়েছিল, মাটিতে দাঁড়িয়ে এদেরকে আজকে এদেরকে শুনুন, কাজে লাগিয়েছিল, আপনার আর দলের এদেরকে আজকে কিষানদা, আজকে আপনার দলের কি দৈন্যদশা এদেরকে দেখুন, কাজে লাগিয়েছে কে? দলের একজন কিষানদা, আপনার দলের দৈন্যদশা দেখুন। আপনি একজন দলের সৈনিক হয়ে এবং মালদায় তৃণমূলকে প্রতিষ্ঠা করার পেছনে আপনার অবদান যথেষ্ট। আজকে আপনাকে যে 2016 সালে হারালো, সেই নিহার বাবুকে আপনার দল গলায় মালা পরিয়ে সেই দলে নিল এবং তাকে চেয়ারম্যান পর্যন্ত ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির করলো। আজকে আপনার ত্যাগ তিতিক্ষা, আপনার রাজনৈতিক একে অস্বীকার করেছে আপনার দল। আপনি আপনার নিজেকে দিয়ে বুঝুন যে আপনার দলের নৈতিকতা কোন জায়গায় দাঁড়িয়ে। দেখুন, হ্যাঁ, এটা আপনি ইডিওলজির কথা অস্বীকার করতে বলছেন তো, পারবেন না। একদম ঠিক। আপনি আপনার ইডিওলজির দলের কথা আপনি বলছেন। এটা অস্বীকার করতে পারবেন। আপনাকে বলছি, আমি ইন্দ্রাজির সঙ্গে একসঙ্গে ঘুরেছি, ব্রহ্মানন্দ না, সেটা রেড্ডি, বলছি ইন্দিরা না, গান্ধীর আপনি বিরুদ্ধে। এখন না আপনি না না, নিহার বাবুর সাথে আপনি একসঙ্গে বলুন, না ঘুরছেন। না না, আপনি আপনি নিহার বাবুর আমার সাথে কথা একসঙ্গে শুনুন না। ঘুরছেন। আরে আপনি কথা শুনুন না, আমি ইন্দ্রাজির সঙ্গে দল করেছি, ঘুরেছি। অবশ্যই, আপনি ব্রহ্মানন্দ senior leader। রেড্ডি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই ব্রহ্মানন্দ রেড্ডিকে তো ইন্দিরা গান্ধী ক্যাবিনেটে নিয়ে নিল। আমি তা বলছি না, আমি আপনাকে দিয়ে বোঝাতে চাইছি। আপনাকে আমি কি বলছি, সে তো জাতীয় আমি শুনুন, কংগ্রেসে তো আপনাকে অনেকেই বলছি, এসেছে। দয়া করে যে শুনুন, যার দলের পোল আপনাকে খুলবেন একটা না। কথা বলছি, একটা কথা বলছি, এগুলো রাজনীতির ইন্টারনাল দিকে ব্যাপার, যদি এগুলো থাকে, ইন্টারনাল ব্যাপার, আপনারা নিজের দলের মধ্যেই রাখুন। রাজনীতি, আপনি যদি রাজনীতির ডিবেটে আসুন, ব্রহ্মানন্দ আমি রেড্ডি আপনার কিন্তু সঙ্গে কোনোদিন কংগ্রেসের বাইরে যায়নি। কংগ্রেসের কারণ মধ্যে রাজনীতিতে যদি আপনারা প্রকাশ্যে নিয়ে চলে আসেন, তাহলে তো ইন্দিরা গান্ধীর তাহলে তো বিরুদ্ধে গদিই থাকবে না কারোর কাছে। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ব্রহ্মানন্দ রেড্ডি তো তখন কৃষ্ণেন্দুদা, আপনি সিনিয়র লিডার, আপনি কংগ্রেস ও আর কংগ্রেস আই এর সেই ব্যাপারটি খুব ভালো আমি করে জানেন। আপনার কাছে অনুরোধ আমার করছি, থেকে ভালো করে আপনাদের জানেন। দলের পোল এখানে খুলবেন ঠিক না, আছে। তাহলে কিন্তু কোনো আবার এখানে তাহলে আপনি কিন্তু এখন গদির আর কিছু থাকবে না সঞ্চালক এখানে। করবে না, সঞ্চালক কথা বলবে। Please। এই একটা ইংরেজি টিভির মতো ওই যে আপনাকে বলবো, সঞ্চালকের মতো আপনি কাইন্ডলি করবেন না। আপনাকে- আপনি অত্যন্ত কোন সঞ্চালক। আপনাকে একটা কথা বলছি, জগন্নাথ বাবু, আপনি কি বলবেন এই 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 পরিপ্রেক্ষিতে? যে কোনো রাজনীতিতে থাকলে মানুষকে ধৈর্য নিতে হয়, তার ধৈর্য নিতে গেলে অনেক কিছু শিখতে হয়। দেখুন, ইন্দিরা গান্ধী, কৃষ্ণেন্দু বাবু, আমি আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করবো। আমরা দেখেছি যে এক মিনিট দীপঙ্কর, এক মিনিট আসছি। আচ্ছা, কৃষ্ণদেববাবু শুনতে পাচ্ছেন? কৃষ্ণদেববাবু শুনতে পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি। তাহলে কি কৌস্তব বাবুর মতে বা কৌস্তব বাবুর প্রশ্নে আপনি কি তৃণমূল দলে একজন উপেক্ষিত নেতা? আমরা দুঃখিত, নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, তাই আমরা ক্ষমা প্রার্থী আমাদের দর্শকদের কাছে যারা আমাদের অনুষ্ঠানকে ভালোবাসছেন, দেখছেন এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে রয়েছেন। কারণ আপনারা জানেন এই লকডাউন পরিস্থিতিতে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের যে অতিথিরা রয়েছে তাদেরকে আমরা কানেক্ট করে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসি, কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্ক জনিত কোনো কারণের জন্য আমরা ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকি। তার জন্য আমরা দুঃখিত। আমাদের খুব একটি ভাইটাল আলোচনা চলছে। আমাদের সাথে যারা রয়েছেন আমি আরেকবার বলে দিই, আমাদের সাথে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এক্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড টিএমসি লিডার। আর একজন রয়েছেন আমাদের সাথে জগন্নাথ সরকার, এমপি, রানাঘাট বিজেপি থেকে। এছাড়া রয়েছেন কৌস্তব বাগচি কংগ্রেস থেকে এবং বিশিষ্ট আইনজীবী। এছাড়াও রয়েছেন তন্ময় ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক। তন্ময়, তুমি তোমার কোশ্চেন রাখতে পারো। হ্যাঁ, কৃষ্ণদেববাবু শুনতে পাচ্ছেন? কৃষ্ণবাবু কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। না, ডিসকানেক্ট হয়ে গেলেন আমরা জানি না। এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো যে কৃষ্ণেন্দু বাবুকে আবার যদি আমরা আনতে পারি। জগন্নাথ বাবু, আপনি কি বলেন এই বিষয়ে, আপনার কি মতামত থাকবে? হ্যাঁ, নমস্কার। আমি যে কথাটা বলছি কিছুক্ষণ আগে, আসলে কৃষ্ণেন্দু বাবু ত্যাগ করেছেন ঠিকই আছে, কিন্তু ভুল জায়গায় আছেন। যারা অত্যাচার তার উপর করেছে তাদের নিয়েই এখন তৃণমূল চলছে, অর্থাৎ সিপিএম এর ফেলা জুতোতে তারা পা গলিয়ে এগিয়ে যাওয়ার
স্টেপ প্রতি স্টেপই নিচ্ছে। যাই হোক, তাদের বিষয়, তারা কি করবেন। বিষয়টা হচ্ছে, উনি একবার বলেছেন যে ভারত দ্বিখণ্ডিত যাতে না হয়। আমরা জানি কংগ্রেসের সময় কংগ্রেসের ত্রিখণ্ডিত হয়েছে মাঝে, যদি এবং এই খণ্ডনের সপক্ষে বামপন্থী বন্ধুরা ছিল, আর সেই বামপন্থী বন্ধুরা থাকার জন্য তাদেরকেও খেসারত দিতে হচ্ছে জনগণের সঙ্গে। তারা পাকিস্তান প্রস্তাব মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। আর ভারতীয় জনগণ তারা এক জাতি, এক নিশান, এক বিধান, এক প্রধানের তত্ত্বে বিশ্বাসী। তাই কাশ্মীর ভারতে ওই সীমানার মধ্যে মানচিত্রে যদিও দেখানো হতো, আদৌ ছিল না। তাই 370 ধারা বাতিল করে আমরা কাশ্মীরকে ভারতভুক্তি করেছি। আর এই সময় যদি কৃষ্ণেন্দু বাবু এখন যে তাদের যদি ভারত থাকতো, তাহলে কাশ্মীর আমাদের তো আনা 370 ধারা তো সম্ভব ছিল না। ভারতবর্ষ আরো বিচ্ছিন্ন হতো, না হলে টোটালটা পাকিস্তানের হাতে তুলে দিতেন। মমতা ব্যানার্জি সেই কথাই, ভোট ব্যাংকের জন্য উনি সব করতে পারেন। তিনি বুঝেছেন মোদি থাকতে প্রধানমন্ত্রী তিনি আর হতে পারবেন না। সেই জন্য ওই পশ্চিম বাংলাকে বাংলাদেশ নিয়ে হয়তো প্রধানমন্ত্রীর খোয়াব দেখছেন, সেই কারণেই তোষণের রাজনীতি করছেন। লকডাউনটাকে রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। লকডাউনকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টির এমপিদের মানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। এই কাজটা তারাই করবেন, অর্থাৎ সমস্ত তৃণমূলের সরকারি ত্রাণ দেবেন, এই রকম আচরণ তাদের। আর সেই কারণেই, সেই নীতিতেই তৃণমূল চলছে। সেই কারণেই রামের বিরোধিতা করছে, সন্তুষ্ট করানোর জন্য, তুষ্টিকরণের নীতির জন্য লকডাউন। আর এই রামের বিরোধিতা যারা যারা করছে, তাদের স্থান দেখুন কোথায়। আজকে লালু প্রসাদের অবস্থান দেখুন, কংগ্রেসের অবস্থান দেখুন, মোলায়েম সিং এর অবস্থান দেখুন। আর যারা রামের রাজনীতি, রামের সপক্ষে রাজনীতি করেছে, তাদের অবস্থাটা দেখুন। তাই আগামী দিন মমতা ব্যানার্জিকেও ওই লালুর মতো অবস্থা, এবং শুধু একা না, বহু কি জানেন যে তছরূপ হচ্ছে সরকারি তহবিলের টাকা, তদন্ত হলে ছোট বড় কেউ যাবে না। আগামী দিন তাদের লালু প্রসাদ যেখানে আছে ওখানেই হয়তো হবে। শুধু সময়ের অপেক্ষা। সেটিং এ ভারতীয় জনতা পার্টি করে না, এত দৈন্যদশা আমাদের এককভাবে জিতে এবার 5 বছর চালানোর পর 10 বছর জনতা আমাদের দিয়েছে। তাই মমতা ব্যানার্জি ডুবন্ত নৌকা, ওনার সঙ্গে আমাদের সেটিং করতে হবে না। জনগণ আমাদেরকেই ক্ষমতায় বসাবে। কয়েকটা মাসের অপেক্ষা, আপনি অপেক্ষা করুন, দেখুন, সব দেখতে পাবেন। হ্যাঁ কৌস্তব বাবু বলুন, আপনি কি বলতে চাইছেন? কৌস্তব বাবু আপনি শুনতে পাচ্ছেন? আপনার অডিও আমরা পাচ্ছি না। কৌস্তব বাবু আপনি একবার লগ আউট করে আরেকবার লগ ইন করুন, আপনার অডিও আমরা পাচ্ছি না। জগন্নাথ বাবু আপনি লগ আউট করে লগ ইন করুন, বলুন। লগ আউট করে লগ ইন করুন, আপনার অডিও আমরা পাচ্ছি না। কৌস্তব বাবু লগ আউট করে লগ ইন করুন। পাচ্ছি না। হ্যাঁ জগন্নাথ বাবু আপনি শুনতে পাচ্ছেন কৌস্তব বাবু? হ্যাঁ জগন্নাথ বাবু আপনি শুনতে পাচ্ছেন বাবুর কথা? হ্যাঁ কৌস্তব বাবু শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পাচ্ছেন, ওনাকে আমরা লগ আউট করতে বলেছি। কৌস্তব বাবুর কথা আমরা শুনতে পাচ্ছি না। তন্ময় তুমি আমাদের সাথে আছো? আছি। সময় একেবারে শেষের দিকে, তুমি জগন্নাথ বাবুর কাছে তুমি আর কি জানতে চাও? না, জগন্নাথ বাবুর কাছে আমার একটি শেষ প্রশ্ন। জগন্নাথ বাবু, যেখানে আমরা মেরুকরণের রাজনীতি দেখেছি কংগ্রেস বনাম সিপিএম, সেখানে বিরোধীরা বারবার করে বলে কৌস্তব বাবু এসেছেন। আপনার অডিও আমরা পাচ্ছি না, আমরা দুঃখিত। আপনি যদি লগ আউট করে একবার লগ ইন করেন, কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, ফোনটা একবার রিস্টার্ট করে নেবেন, আপনার ডিভাইসটা রিস্টার্ট করে নেবেন, কোনো কারণে অডিও আসছে না। হ্যাঁ তন্ময়? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ জগন্নাথ বাবু, হ্যাঁ বলছি, যেখানে মেরুকরণের রাজনীতির কথা আপনি বললেন,
সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা একটু ব্যাকে চলে যাই 2019-এ, বিরোধীরা বারংবার করে একটি মন্তব্য করেছেন, 2019-এর লোকসভা ভোটের ইলেকশনের একটি মাত্র স্লোগান ছিল আগে বাম পরে রাম। তাহলে কি কোথাও একটা সিপিএম এর সাথে বিজেপির বোঝাপড়ার গন্ধ কি আপনারা পেয়েছেন? জগন্নাথ বাবু শুনতে পাচ্ছেন? জগন্নাথ বাবু শুনতে পাচ্ছেন? জগন্নাথ বাবুকে আরেকবার কোশ্চেনটা করো, কারণ জগন্নাথ বাবু ডিসকানেক্ট হয়ে গেছিলেন। হ্যাঁ, জগন্নাথ বাবু শুনতে পাচ্ছেন? আমাদের নেটওয়ার্ক কনজেশনের জন্য প্রোগ্রামটি কি মনে হয় আজকে এই পর্যন্তই রাখা উচিত? হ্যাঁ বলুন। হ্যাঁ, জগন্নাথ বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো। বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ 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 জগন্নাথ আচ্ছা, বাবু আচ্ছা। বলুন। হ্যাঁ বলুন জগন্নাথ বাবু। হ্যাঁ, প্রশ্নটা ছিল, প্রশ্নটা আমি মাঝে ডিস্টার্ব হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। তন্ময় বাবু তন্ময় বাবু আপনি কি আছেন লাইনে? হ্যাঁ, কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যার ফলে হয়তো আমরা সঠিকভাবে কোশ্চেনটা পেলে আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ তন্ময় তুমি আছো লাইনে? আছি 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 আছি। তন্ময় তুমি জগন্নাথ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জগন্নাথ করে আমি একটা প্রশ্ন করি। 2019-এর লোকসভা ভোটের আগে, প্রোগ্রামে আছি, ব্যস্ত আছি, পরে কথা বলুন। হ্যাঁ জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু শুনতে পাচ্ছেন? জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু আপনি কি শুনতে পাচ্ছেন? জগন্নাথ বাবু। দীপঙ্কর, আমার কাছে টেকনিক্যাল সমস্যাটা প্রচন্ড হচ্ছে। আমি তোমার কাছে একটি অনুরোধ করব, আজকে প্রোগ্রামটা যদি এখানেই স্থগিত করে দেওয়া হয়। অবশ্যই অবশ্যই। জগন্নাথ বাবু আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ তন্ময় তুমি হ্যাঁ, তোমার কোশ্চেন রাখো। জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। 2019-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা একটি মন্তব্য বারবার করে করেছিলেন যে সিপিএম এর সাথে আপনাদের একটা গাঁটছড়া বাঁধা হয়েছে, এবং তার ইউএসপি মানে ইউনিক স্লোগান পয়েন্ট এবং একটি বক্তব্য ছিল আগে বাম পরে রাম। তাহলে কি কোথাও বিরোধীদের কথা অনুযায়ী রাজনৈতিক প্রেক্ষাপটে এবিএম কোথাও কি তলে তলে আঘাত করেছিল? কি বলবেন আপনি এই বিষয়ে? কথাটা বোধহয় উল্টে গেল, আগে রাম পরে বাম, বোধহয়। যাই হোক, দেখুন, আমাদের এমন দশা হয়নি সিপিএম আমাদেরকে সমর্থন করে বা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। আর যে সিপিএম কি বলছে, মোদি ভাই দিদি ভাই এক হয়ে গেছে। আপনার এই স্লোগান যেমন ছিল, তেমনি উল্টো স্লোগানও ছিল যে দিদি ভাই মোদি ভাই সব সেটিং, এটা সিপিএম যেমন বলেছে। তো এগুলো মানুষের ধোঁয়াশা তৈরির জন্য রাজনৈতিক কৌশল গতভাবে কেউ যদি ব্যবহার করে থাকে, সেটা তাদের দায়িত্ব। ভারতীয় জনতা পার্টির এমন দৈন্যদশা হয়নি। আমরা ইডিওলজি বেশ চলি। আমাদের যে চিন্তাধারা, এক জাতি এক রাষ্ট্র এক নিয়মের মাধ্যমে ভারতবর্ষকে অখণ্ড রাখা শুধু নয়, অখণ্ড তৈরি করা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। স্যার, সেই কারণে ওই বামপন্থী সংগঠনের সঙ্গে আমাদের আঁতাতেরও যেমন দরকার নেই, এর সঙ্গেও আমাদের সেটিং এর রাজনীতি করার প্রয়োজন নেই। ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভারতবর্ষের জনতা আছে। আগামী দিন আরো একাত্মতা বোধ অনুভব করবে, এ বিশ্বাস নিয়ে আমরা কাজ করি। কারণ আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা দখল নয়। আমরা যেমন ভারতবর্ষকে পৃথিবীর গুরু বসাতে চাইছি, বিবেকানন্দ যেটা চেয়েছিলেন, ঠিক তেমনি বাংলাকে সোনার বাংলা, আর যে বিজ্ঞাপন দিয়ে বাংলা নয়, বাংলা পিছিয়ে পড়েছে বলেই এগিয়ে বাংলা বলা হয়। আমরা জানি
যখন খাঁটি ঘি ভেজাল ছিল না তখন খাঁটি ঘি শব্দ আমদানি হয়নি, যখন ভেজাল ঘি তৈরি হয়েছে তখনই দোকানদাররা এখানে খাঁটি ঘি পাওয়া যায়, অর্থাৎ ডালমে কুচকালা। ঠিক বামপন্থী থেকে তৃণমূলের পড়েছে সর্বক্ষেত্রে, তখন বাংলার বিজ্ঞাপন দেওয়া হয়, বিশ্ব বাংলার বিজ্ঞাপন দেওয়া হয়। আসলে আমরা চাই সোনার বাংলা। রবীন্দ্রনাথ যে বলেছিলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই সোনার ভারতবর্ষের সঙ্গে সমান এগিয়ে যাবে। ভারতবর্ষকে পথ দেখায় বাঙালি কবি যেমন বলে, বিবেকানন্দ বলেছে যে চিন্তাধারা নরেন্দ্র করেছে, স্বামী বিবেকানন্দ কন্যাকুমারিকায় ইউরোপ দুনিয়ায় বেরিয়েছে, তিনিও বিবেকানন্দের ভক্ত, রামকৃষ্ণ মিশনের শিষ্য হতে গেছিলেন। তার পথেই এগিয়ে চলবে। তার জন্য আমাদের সেটিং এ কংগ্রেস না তৃণমূল কারো আমরা বাঁচতে না, আমরা লড়াই করছি পথ নিয়েও লক্ষ্য, তাই সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাবো, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। ধন্যবাদ, ধন্যবাদ জগন্নাথ বাবু, আপনি আপনার মন্তব্য রাখার জন্য। আজকে আমাদের সময় একেবারে শেষ, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আমরা আমাদের যারা অতিথি ছিলেন সবাইকে আর একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে সাথে ধন্যবাদ জানাবো নমস্কার সকলকে। আজকে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আশা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।